আমি ঋতুব্রত ভট্টাচার্য শুরু করছি আর প্লাস নিউজ রুম। আজকে আমার সঙ্গে দুজন তরুণ শাসক দলের তৃণমূল ছাত্র পরিষদ করার কারণ এরা আসে সুবিধা না। যতটা তুমি শো অফ করতে পারবে তার মানে তুমি রাজনীতির সেই শীর্ষে আছো। ওনাকে আমি বিভিন্ন জায়গায় এই কথা বলতে শুনেছিলাম যে আমি অভিনেত্রী, আমি নেত্রী নই। এই কথাটা উনি একসময় নিজে বলেছেন, নিজে মুখে উল্লেখ করেছেন। আমি সঠিক সময় সঠিক বিষয়টা বলে ফেলেছি, চেপে রাখতে পারিনি। আমার কথাটা হচ্ছে শুদ্ধিকরণ আমরা বলছি, বিভিন্ন মানুষ এসে আমাদেরকে শুদ্ধিকরণের পাঠ করানোর চেষ্টা করছে, কিন্তু দিন শেষে আমরা নিজেরা কি করছি? আয়নার দিকে তাকাচ্ছি। আপনাদের মতো সপ্রতিভ মহিলাদের এই শাসক দলের ছাত্র রাজনীতি অর্থাৎ টিএমসি করা কতটা নিরাপত্তা আছে? এটা একটা বড় তথ্য, এবং ওই তথ্যটা দিতে গেলে এখন অনেকজনের নাম নিতে হবে। রাজন্যা হালদার সুবিধাবাদী, প্রান্তিক চক্রবর্তী সুবিধাবাদী, সেই জন্যই দল তাদের বার করে দিয়েছে। যে চিত্রটা রাজন্যা দিয়ে তুলে ধরার চেষ্টা করছে, টু ক্রিয়েট আ ভ্যালু, সেই জিনিসটা বড্ড ভুল। এই মুহূর্তে দাঁড়িয়ে আমার আমিত্ব এখানে কোনো রকম ভাবেই গ্লোরিফাই করার জায়গায় নেই, এটা আমি বিশ্বাস করি। তাহলে কি কোনো উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই জিনিসটা করা, এটা একটা প্রশ্ন। আপনার সঙ্গে কি মনোজিতের কখনো দেখা হয়েছে, বা কখনো কি আপনার সাক্ষাৎ করার সৌভাগ্য বা দুর্ভাগ্য হয়েছে? যাদবপুরের ঘটনায় যে উনি যে লড়াইটা করেছেন, এবং আমরা দেখলামও যে লড়াইতে ধাক্কাধাক্কি ধস্তাধস্তি, ওনার জামারও একটা অংশ ছিঁড়ে গিয়েছিল। আপনি ওই বিষয়টাকে নেত্রী না অভিনেত্রী হিসেবে রাজন্যাকে দেখবেন? আপনাদের কি সত্যি মনে হয় তৃণমূল আমলে টিএমসিপি এবং এই যে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না, তাতে মনোজিতের মতো যারা রয়েছে তারা আরো বেশি ক্ষমতার অধিকারী হচ্ছে? কারণ নতুন তো ফ্রেশ ব্লাড ঢুকছে না। যেখানে আমরা তৃণমূলের গন্ধ পাবো সেইখানে আমরা ঝাঁপিয়ে পড়বো, সমস্ত মিডিয়া নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়বো। যেখানে আমরা তৃণমূলের গন্ধ পাবো না, সেইখানে নির্যাতন হয় না, সেই নিয়ে সংশয় আছে। এইটা কিন্তু বিরোধীদের বন্ধ করা দরকার। রাজন্যা হালদারের মতো মুখ যদি তৃণমূলের বাইরে চলে যায়, আপনাদের আইটি সেলে কতটা ক্ষতি হবে? রাজন্যা দেবী পরবর্তীকালে এই নিয়ে বলেন যে আগুন ঝরানো বক্তব্য নাকি তমলুকে দেওয়া হয়েছে। এইটা কি আগুন ঝরানো বক্তব্য হলো? আগুন লাগানো যে হ্যাঁ, মহিলা কর্মীর সঙ্গে মহিলা কর্মীর যোগ্যতাকে ঢেকে দেওয়ার জন্য, নামিয়ে দেওয়ার জন্য এআই করা নুড একে অপরের মোবাইলে পাচার করত। কিন্তু 2023 সালে কি এআই এর ব্যবহার এতটা ছিল আমি বলতে পারবো না। শুভেন্দু অধিকারীর রাজন্যা হালদারদের মাধ্যমে কি এইরকম ম্যাচের টুকরো বা ম্যাচের কাঠি ফেলেছিল? আর কটা দিনের অপেক্ষা হয়তো। এই দাদা কালচারের কথা কোনো এক দিদি এসে এখানে বলে যাচ্ছিলেন না দাদা, তো আমি বলে দিই, এই দাদাকে চিহ্নিত করে শুভেন্দুবাবু ওনাকে কার গ্যাং বলবে আমি জানি না, কিন্তু বাস্তবে ওই দাদাটারও কিন্তু সাজা হওয়া ভীষণ জরুরি। Gauri Devi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222 97756962237. আমি ঋতুব্রত ভট্টাচার্য শুরু করছি আর প্লাস নিউজ রুম। আজকে আমার সঙ্গে দুজন তরুণী, তারা রাজনৈতিক দলের সঙ্গে, রাজনৈতিক চিন্তাভাবনার সঙ্গে এবং ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে উঠে আসা। আমার সঙ্গে রয়েছেন নয়নিকা রায় এবং আমার সঙ্গে রয়েছেন উপাসনা চৌধুরী। নয়নিকা এই মুহূর্তে আইটি সেলের সেক্রেটারি, আর আইটি সেলের জেনারেল সেক্রেটারি উপাসনা চৌধুরী। আপনাদের দুজনকেই স্বাগত। আমি প্রথম আপনাদের প্রশ্ন করব যে আপনারা দুজনেই তো তৃণমূল ছাত্র পরিষদের রাজনীতির অঙ্গন থেকে উঠে এসেছেন, এবং যতদূর সম্ভব আপনি তো আইনের ছাত্রী ছিলেন, এখন তো আইনজীবীও সঙ্গে সঙ্গে, আর আপনি নিজেও তো পড়াশোনা করেছেন এবং আপনি কমার্স নিয়ে পড়েছেন। আমি প্রথমেই, যেহেতু বিষয়টা আইন এবং আপনাদের প্রেক্ষাপটটা এই মুহূর্তে দুর্ভাগ্যজনক এটা যে আমাকে এই প্রশ্নটা উত্থাপন করতে হচ্ছে,
মানে আইন শুনলে এখন প্রথমেই জিজ্ঞেস করেন কোনো মহিলা বা পরিচিত কোনো ছাত্রী বা প্রাক্তন ছাত্রী দেখলে, আপনার কি এই রাজ্যে আইন পড়ার অভিজ্ঞতাটা কীরকম ছিল? প্রথমেই বলি, আমি সুরেন্দ্রনাথ আইন কলেজের ছাত্রী ছিলাম। সরকারি কলেজগুলোর মধ্যে, রাজ্যের 4টে সরকারি কলেজগুলো ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারের মধ্যে 4টের মধ্যে একটি। সরকারি কলেজে পড়ার একটি অভিজ্ঞতা হচ্ছে যে সেইখানে রাজনীতি করার একটা সুবাদ থাকে। এবং আইন সম্পর্কে যে কথাটা বললেন, আইন পড়তে পড়তে মানে ল পড়তে পড়তে আমরা এটুকু বুঝেছি, আইনটা যেমন আমরা পড়ছি তার সাথে সাথে এই অনেক কিছু ইম্পর্টেন্ট হয়। রাজনীতি, সরকারি কলেজে যারা রাজনীতি করেন, এবং আমি বলছি না যে শাসক দলই করবেন, বিরোধীও যদি রাজনীতি করার সেটা সুযোগ পায়, বিরোধী আনুবীক্ষণিক মানে জন্তু তো মানে আমি স্পিসিস বলছি, আমি জন্তু বলাটা আমার হয়তো উচিত হচ্ছে না, কিন্তু বলে না স্পিসিস মানে হারিয়ে যাওয়া, তো মানে বিলুপ্ত হয়ে গেছে তো না 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 ছাত্র আন্দোলনে। এইটা স্বাধীনতা আছে, গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক রাজ্যে একটি স্বাধীনতা আছে। সুরেন্দ্রনাথে গিয়ে কেউ এসএফআই বা এবিভিপি করতে পারতো? সুরেন্দ্রনাথে কেউ করার সাহস দেখায়নি এরকম নয়, করেছে তাদের হয়তো। দেখুন, আমি আজকে একটা জিনিস স্থাপন না, করলাম, ওদের সাহস করার ফলাফল তো খুব একটা ভালো হয়নি। না 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 ফলাফল তো খারাপও হয়নি কারোর সাথে। আমি বলতে চাইছি যে আপনি আজকে একটা কিছু স্থাপন করলেন, কিন্তু সেই স্থাপত্যটা বেশি দিন রাখতে পারলেন না নিজের মানে অনিশ্চয়তার কারণে, সেটা দীর্ঘায়িত না করার কারণে, তো সেটার ফল তো আপনাকে নিতে হবে। সেটা তো অন্য কারোর, যারা স্থাপত্যটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে তাদের তো এটা ফলটা নয়। আপনি চালাতে পারলেন না, তার ফলটাও আপনাকে নিতে হবে। মানে আমি তাহলে সোজা কথায় ধরে নেবো, এই যে বিভিন্ন নির্বাচনে আমরা যখনই প্রশ্ন করি প্যানেল ডিসকাশনে, শাসক দলের যিনি মুখপাত্র থাকেন তিনি বলেন যে না, নির্বাচন তো সুষ্ঠু হয়েছে, আর বিরোধী দলে যারা থাকেন তারা আমাদের খুব পরিষ্কারভাবে বলেন আরে আমাদের লোককে তো বুথেই বসতে দেয়নি। এখন তখন শাসক দলের মুখপাত্র বলেন দেখুন, উনাদের যদি কেউ পোলিং এজেন্ট না থাকে, আমরা তো আর বিরোধীদের হয়ে পোলিং এজেন্ট বসাতে পারি না। আমি মনে হচ্ছে এই থিওরিতেই কি আপনারাও ছাত্র রাজনীতিটা করেন? না না না, কেউ বুথ এজেন্ট পেল না। বিজেপি এখন বা বিরোধী রাজনৈতিক দল বহু জায়গায় তাদের বুথ এজেন্ট বসাতে পারছে না। তো সেইখানে সত্যি তো আমি এখন একটা প্রশ্ন করতে পারি যে তৃণমূল কংগ্রেস থেকে তো লোক দেবে না বিরোধীদের বুথ এজেন্ট করার জন্য, তারা সেই বুথে লোক পাচ্ছে না তাই লোক দিচ্ছে না। কেউ রাজনীতি করার সাহস দেখাচ্ছে না, তাদের ছাত্র রাজনীতি করার ইচ্ছে নেই, তাদের মনে হচ্ছে যাদবপুর ছাড়া এসএফআই করা যাচ্ছে না, কারোর মনে হচ্ছে এবিভিপি করা যাবে না, তাই তারা করছে না। তাদের যদি মনে হয় যে করা যাবে নিশ্চয়ই করতে পারবে। মানে আপনি বলছেন যদি কেউ সত্যি রাজনীতিটা করতে চায়, করার এখনো অবকাশ আছে। দেখুন নয়নিকা, আপনি অন্যভাবে নেবেন না, কিন্তু ধরুন আইন, কলকাতা শহর, সুরেন্দ্রনাথ এবং আপনি টিএমসিপি করে এসেছেন, সব মিলিয়ে যেটা খুব কমন থাকে, মানে এই কয়েকটা যদি কম্পোনেন্ট থাকে, তাহলে যে কোনো এআইতে বা চ্যাট জিপিটিতে বা যে কোনো জায়গায় দিলে এখন একটা নাম উঠে আসবে, তার নাম হচ্ছে মনোজিৎ। তা আপনার সঙ্গে কি মনোজিতের কখনো দেখা হয়েছে, বা কখনো কি আপনার সাক্ষাৎ বা করার সৌভাগ্য বা দুর্ভাগ্য হয়েছে এই মনোজিতের? মনোজিৎ সম্পর্কে যেটুকু আপনি বললেন, বা কলকাতা আইন বা কলেজ টিএমসিপি, মনোজিৎ না আমি না, আপনি চ্যাট জিপিটিতে দিয়ে দেখুন, একটা নামই ভেসে আসবে, মনোজিৎ। মনোজিৎ মিশ্রের সঙ্গে দেখার দুর্ভাগ্য আমার একটা হয়েছে, দুর্ভাগ্যই বলবো, কারণ সে যেই একটা নক্কারজনক ঘটনা ঘটিয়েছেন একটি মেয়ের সাথে, আমি একটা মেয়ে হিসাবে বলতে পারি না তার সঙ্গে সাক্ষাৎ করার আমার সৌভাগ্য হয়েছে। আমি সাউথ ক্যালকাটা ল কলেজে যাই, একটি দলীয় প্রোগ্রাম অনুষ্ঠান হয়েছিল ইউনিট রিলেটেড, তো সেইখানে আমি মনোজিৎ মিশ্রকে দেখি। তারপরে আমি মনোজিৎ মিশ্র নামটুকুও জানতাম না। আমি হয় না যে প্রত্যেকটা 2-3টে কলেজ, যেহেতু গভর্নমেন্ট কলেজ, যেখানে ছাত্র রাজনীতি করার সৌভাগ্যে আমাদের প্রত্যেকটা ইউনিট গিয়েছিল, তো সেখানে মনোজিৎ মিত্রর সঙ্গে একটি গ্রুপ ফটো রয়েছে। এছাড়া আমি মনোজিৎ মিত্রর নামও জানতাম না। পরবর্তীকালে যখন দেখলাম ওই ছবিটি রয়েছে এবং যেই নিউজের মাধ্যমে জানলাম মনোজিৎ মিশ্র ইনি, এবং তখন মিলিয়ে দেখলাম হ্যাঁ, এনার সঙ্গে আমার একবার সাক্ষাৎ হওয়ার দুর্ভাগ্য হয়েছিল। বাহ, আমি এখানে আপনাকে একটু থামাচ্ছি, কারণ এই বিষয়ে আমার প্রশ্ন রয়েছে, এই বিষয়ে প্রশ্নতে আসবো। আমি এবার একটু উপাসনার কাছে যাব। উপাসনা, আপনি অন্যভাবে নেবেন না, ধরুন আপনারা দুজনেই ছাত্রী, দুজনে আপনাদের সঙ্গে কথাবার্তার মধ্য দিয়ে আপনারা যেভাবে কথা বলছেন তার মধ্যে একটা নান্দনিকতা আছে। এখন রাজন্যা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে সমস্ত কথাবার্তা শোনা যাচ্ছে,
আপনাদের মতো সপ্রতিভ মহিলাদের এই শাসক দলের ছাত্র রাজনীতি অর্থাৎ টিএমসিপি করা কতটা নিরাপত্তা আছে? কারণ যা শুনতে পাচ্ছি রাজন্না হালদারের যেভাবে কোট আনকোট উনি বলছেন এআই দিয়ে তার ছবি চারিদিকে ছড়িয়ে দেওয়া হয়েছে, আপনাদের এই প্রতিবন্ধকতা কি কাটাতে হয়েছে? দেখুন, একটা পুরুষ ধর্ষক বলে গোটা পুরুষ সমাজ তো ধর্ষক হয়ে যায় না, বা একটা বিশেষ ব্যক্তি দাঙ্গা লাগানোর চেষ্টা করছে বলে ধর্মীয় কেন্দ্রিক দাঙ্গা, তা সেই ধর্মের সকলেই যে দাঙ্গাবাজ হয়ে যায় সেটাও তো নয়। তো যেই মানুষটার কথা আপনি উল্লেখ করলেন, সেই মানুষটা হয়তো একটা অভিজ্ঞতা উনি প্রকাশ করেছেন বিভিন্ন মিডিয়া চ্যানেলের মাধ্যমে, কিন্তু যেই প্রশ্নটা আপনি আমার দিকে ছুড়ে দিলেন সেই প্রশ্নের উত্তরটা আমাকে এবার দিতে লাগবে। সেই উত্তরটা এইটাই যে আমরা যারা রাজনীতি করছি, আমার যে ইতিহাসটা আপনি বললেন সেটা অবশ্যই হেরম্বচন্দ্র কলেজ, সাউথ সিটি ডে কলেজের আমি ইউনিট সভাপতি ছিলাম, এবং তার পরবর্তীতে সেই পথ চলে চলে এখন আমি আইটি সেলের সাধারণ সম্পাদিকা। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত মাথায় নিয়ে এই পদে আমি বসে আছি। তো সেখান থেকে আমি বলবো, আমার যে এতটা পথ চলা, তার পাশাপাশি আমরা যারা মেয়েরা রয়েছি তারা কিন্তু বিভিন্ন জায়গায় সোলো ট্রাভেল করি, বাইক চালিয়ে যাচ্ছি, গাড়ি চালিয়ে যাচ্ছি, সব জায়গায় নিজেরাই ট্রাভেল করছি। এবং আমরা যারা রাজনীতি করি তাদের তো এরকম কোনো রেস্ট্রিকশন নেই যে 5 জন চেনা পরিচিত তাদের সাথেই যেতে হবে। আমরা প্রতিদিন বিভিন্ন লোকজনদের সাথে দেখা করি, বিভিন্ন লোকজনদের সাথে আমাদের মিট আপ হয়, স্বাভাবিক। কিন্তু সেইখানে আজ পর্যন্ত, অন্তত আমি সেই সৌভাগ্যবান যে আজ পর্যন্ত আমাদের সাথে এরকম কোনোদিন দুর্ব্যবহারটুকু করার কেউ সাহস দেখাতে পারেনি। আমি আবারও বলছি যে এই ঘটনাটা মনোজিতের কথাটা আপনি তুললেন, এটা তো মানসিক বিকৃতির পরিচয়, এটা তো স্পষ্ট কথা। এই জিনিসটা তো আমরা কোনোদিন অস্বীকার করতে পারবো না যে এই যে রেপ বা এই শারীরিকভাবে হেনস্থা করা, এটা মানসিক বিকৃত মানুষদের দ্বারা করা হয়। এবং এই জিনিসটাকে যখন কোনো দল ভিত্তিক করে দেওয়া হচ্ছে, সেই জিনিসটার বিরোধিতা করি আমি ব্যক্তিগতভাবে। কারণ আমি মনে করি না যে কোনো দলের দ্বারা চিহ্নিত করা সম্ভব যে কে মানসিক ভারসাম্যহীন এবং কে মানসিক ভারসাম্য তার যথেষ্ট সুস্থ মানসিকতার ধারক আর কি। তো সেখানে আমার মনে হয় যে অন্তত আমরা যারা ছাত্র রাজনীতি করি, আমরা যদি একটু সচেতন হিসেবে থাকতে পারি এবং হ্যাঁ ঠিকভাবে রাজনীতির অর্থ যেটা সেটা যদি বুঝে এগিয়ে যেতে পারি, তাহলে আমরা সত্যি প্রত্যেকেই সুরক্ষিত আছি। কিন্তু যখন সমাজে আছি, সমাজের তো একটা রোগ, এটা বুঝতে পারছি। সমাজ যতক্ষণ শুধরাতে আমরা না পারছি, ততক্ষণ কিন্তু এই রোগটাকে আমাদেরকে বইয়ে নিয়ে চলতে হবে। এবং এই জিনিসটাই হচ্ছে দাদা, জানেন তো। তো এইটার সাথে লড়াই আপনিও করছেন, আমরাও করছি, আপনার সন্তানেরাও আগামী দিনে করবেন, হয়তো আমাদের সন্তানেরাও আগামী দিনে করবে। কিন্তু এইটার একটা স্পষ্ট সমাধান রয়েছে, সেটা হচ্ছে সমাজের শুদ্ধিকরণ, আমাদের প্রত্যেকটা মানুষের শুদ্ধিকরণ। সেই দিকটার দিকে হয়তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের অপরাজিতা বিল, সেই জিনিসটার বিরোধিতা করেছে বিরোধীরা, কিন্তু আমরা তো জানি যে অপরাজিতা বিলটা তো ব্যক্তিগতভাবে শুধুমাত্র তৃণমূলের মহিলা পাবেন, বেনিফিট পাবেন তা তো নয়, তাই না? প্রত্যেকেই পেতেন। কিন্তু সেই জায়গায় বিরোধিতা করার কারণটা কেন বা কোথায় আমাদেরকে বুঝতে হবে। এটা একটা বড় তথ্য, এবং ওই তথ্যটা দিতে গেলে এখন অনেকজনের নাম নিতে হবে ঋতুদা। তো সেই নামগুলো যদি এখন নিই, তাহলে বোধহয় একটু ডান দিক থেকে বাদিক খেলা হয়ে যেতে পারে। তাই এখন না হয় নামটা নাই নিলাম, আপাতত আপনার প্রশ্নের উত্তরটা দিই। অবশ্যই আমি আসছি এই প্রশ্নে। বিশেষ করে আমিও নাম কেন হোক না, ডান দিক বাদিক সব নাম হোক। আমি একবার চলে যাব নয়নিকার কাছে। নয়নিকা, আপনি যেহেতু আইনের ছাত্রী এবং রাজনীতিটা করেছেন টিএমসিপি এবং আইনের ক্ষেত্রে, এবং আপনি বলছেন মনোজিতের সঙ্গে আপনার সৌভাগ্য বা দুর্ভাগ্য হয়নি যে বেশি দেখা, আপনি কি তাহলে প্রান্তিক চক্রবর্তী গ্রুপে ছিলেন? তার কারণ প্রান্তিক এখানে বসেই বলে গেছেন যে মনোজিতের সে তীব্র বিরোধিতা করেছিল, তা সত্ত্বেও তাকে নিতে হয়েছিল। তাহলে কি আপনি প্রান্তিক চক্রবর্তী যেহেতু ভাইস প্রেসিডেন্ট ছিলেন টিএমসিপির এবং তিনি আইনের কলেজগুলো দেখতেন, বিশ্ববিদ্যালয়গুলো দেখতেন, তাহলে কি আপনি প্রান্তিক চক্রবর্তীর দলে ছিলেন? না, প্রান্তিক চক্রবর্তীর দলে ছিলাম না। আমি সেই দিনও মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলে ছিলাম, আজও সেটা। তো প্রান্তিক চক্রবর্তীর আলাদা কোনো দল তৈরি হলে আমি সেই দলে কোনোদিনই ছিলাম না। না, কারণ প্রান্তিক তো লড়াইটা লড়ে গেছে না, মানে মনোজিৎকে যাতে তার বিরুদ্ধে বারবার। প্রান্তিক চক্রবর্তী মনোজিৎ মিশ্রকে কোথায় না নেওয়ার জন্য লড়েছেন এটা উনি বলতে পারবেন। কারণ আমি পড়েছি সুরেন্দ্রনাথ ল কলেজে, আমার বেশি দূর পরিচিতি হয়তো ছিল না। আর উনি যেই কলেজের কথা বলছেন, মানে মনোজিৎ মিশ্র যেই কলেজটি, সেটাই হচ্ছে সাউথ ক্যালকাটা। তো একদম ডিফারেন্স। তো প্রান্তিক চক্রবর্তী যদি মনোজিৎ মিশ্রকে না নিতে চান, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার দেখার সৌভাগ্য হয়েছিল, মানে প্রান্তিক চক্রবর্তীর সঙ্গে দেখা হয়েছিল
যেহেতু উনি লিগাল সেলটা সামলাতেন, টিএমসিপির লিগাল সেলটা উনি সামলাতেন, এবং আমাদের যখন ইউনিট ডিক্লেয়ার হচ্ছেন তখন উনি ছিলেন, আমাদের সঙ্গে ওনাদের পরিচয় ছিল, তো সেই ক্ষেত্রে ওনার সঙ্গে আমার পরিচিতি ছিল। আমি উপাসনার কাছে একবার যাবো। উপাসনা, রাজন্যে যে কথাটা বলছিলেন এআই এর শিকার হয়েছেন, তার সিনিয়র যারা, তাদেরই মানে টিএমসিপির যারা সিনিয়র, তারা জুনিয়রদের তার এমন ছবি দিচ্ছেন যে ছবি অশালীন ছবি, এবং এটার বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছেন। তা কোথাও আপনাদের মনে হয়নি যে যারা মহিলারা রয়েছেন টিএমসিপিতে ছিলেন যারা, বা এখনো যারা আপনারা রয়েছেন, আপনাদের রাজন্যার পাশে এসে দাঁড়ানো উচিত এই লড়াইটা? যে প্রশ্নটা আপনি করলেন সেটার উত্তরটা যদি এইভাবে দিই, যে রাজন্যাদি যদি এই জিনিসটা, এই সোচ্চার হওয়ার কথাটা যেটা আপনি বললেন, এই সোচ্চারটা যদি 1 বছর আগে হতো, যখন উনি পদে রয়েছেন, যখন ওনার সাথে এই ঘটনা ঘটেছে অ্যাকর্ডিং টু হার, তাহলে ওনার পাশে শুধুমাত্র আমি নই, আমার গোটা দল দাঁড়াতো। এবং সেই দল, যখন আমি বলছি, আমাদের দলের যিনি শীর্ষ পদে বসে আছেন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়, উনি তো একজন মহিলা। তো আমি মনে করি যে ওই মহিলা কিন্তু সর্বপ্রথম ওই রাজন্যার পাশে এসে দাঁড়াতে একবার দ্বিধাবোধ করতেন না। কিন্তু খুব আশ্চর্য কোথায় আমাদের লাগলো জানো ঋতুদা, যখন রাজন্যাদি, নামটা নিতে বাধ্য হচ্ছি যেহেতু তুমি নামটা তুলেই নামটা তুলেই তো খোলাখুলি আলোচনা হয় নিউজ। যখন ওনার কথাটা আপনি উল্লেখ করলেন, উনি এই জিনিসটা 1 বছর আগে না করে, সোচ্চার না হয়ে, আমি মনে করলাম যে গোটা 1 বছর ধরে, যদি ওনার অভিযোগটা বাস্তব হয়, এটা একটা বড় প্রশ্নচিহ্ন রয়েছে, তাই আমি বলে দিচ্ছি, যদি অভিযোগটা বাস্তব হয়, প্রশ্নচিহ্ন, তো যদি বাস্তবে মেনে নিই, তাহলে এই 1 বছর ধরে তো উনি সেই দাদা বা একাধিক দাদাদেরকে মহিলাদের সাথে এই নোংরামি করতে সেই অ্যাক্সেসটা দিয়ে দিলেন। তাহলে একটা নেত্রী এই জিনিসটা কোনোদিন দিতে পারে? আমি মনে করি না। কারণ একটা নেত্রী, যখন আমি বলছি, নেত্রী নামটা কিন্তু বিভিন্ন জায়গায় উল্লেখ করা হচ্ছে, এই শব্দটা, তো নেত্রী হলে না অনেক দায়িত্ব আছে। এই নেত্রী শব্দটা অত্যাধিক ভারী শব্দ, আমাদের কাঁধ কিন্তু সেই জিনিসটা বহন করে নিয়ে যাওয়ার মতো কতটা সক্ষম, সেই জিনিসটাও সময় সাপেক্ষিক, সময় বলবে। কিন্তু দিদি যেই জিনিসটা, অর্থাৎ যেই দিদির কথা আপনি বলছেন, তো উনি যে জিনিসটা করলো, উনি 1 বছর গোটা বিষয়টা চেপে থাকলো। যদি এটা সত্যি হয়, তাহলে গোটা 1 বছর ধরে যদি এই কথাটা সত্যি হয়, আপনি সেই দাদাদেরকে, বা আমি যদি বলি পিশাচদেরকে, আমি তাদেরকে দাদা বলে তো সম্বোধন করা যায় না, দাদা কথাটা খুবই মানবিক একটা জায়গা এবং খুবই কাছের, হৃদয়ের কাছের একটা শব্দ, তাদেরকে আপনি সেই জিনিসটা করতে কেন অ্যাক্সেসটা দিলেন দিদি? আমার প্রশ্নটা সেখানে। রাজন্যাদি আমার থেকে বয়সে বড়, তো সেখান থেকেই তাকে দিদি বলে সম্বোধন করছি, কারণ আমার নেত্রী বা আমার শিক্ষা সেই জিনিসটাই শিখিয়েছে যে বড়দেরকে সেইভাবেই সম্বোধন করতে। কিন্তু আমার প্রশ্নটা তার পাশাপাশি আরও কিছু জায়গায়, উনি এখনও কিন্তু নিজেকে তৃণমূল কংগ্রেসের একজন বলছেন, তাহলে সেখানে দাঁড়িয়ে যদি উনি বলছেন মানে দলের মধ্যে থেকে তিনি লড়াইটা চালাচ্ছেন, যে তার সঙ্গে যে অবিচারটা হয়েছে, উনি কিন্তু একবারও বলছেন না আমি দলের বাইরে। আচ্ছা, 5 দিনে ওই বিশেষ ব্যক্তি ইতিমধ্যে কিন্তু 50টা চ্যানেলের রীতিমতো বাইট দিয়ে দিয়েছেন। একটা বেসিক আমি গড় হিসাব করছি, সেই 50টা চ্যানেলের মধ্যে উনি যদি ওনার ব্যক্তিগত লড়াইটা, বা ওনার লড়াইটা ব্যক্তিগত নয় অ্যাকর্ডিং টু হার, ওনার লড়াইটা যদি প্রত্যেকটা মহিলার জন্য হয়, তাহলে একজন মহিলা যেই অপরাজিতা বিলটা পাশ করার জন্য মরিয়া চেষ্টা করে যাচ্ছেন, সেই অপরাজিতা বিলের কথা উনি একবার উল্লেখ করলেন না কেন? এই প্রশ্নটা তো স্বাভাবিক, সাধারণ মানুষের আমাদের প্রত্যেকের মনে চলে আসে, তাই না? কারণ অপরাজিতা বিলের মধ্যে, আমি আবারও বলছি, ওখানে যে শুধুমাত্র তৃণমূলের মেয়েরা ভালো থাকবে সেটা কিন্তু লেখা ছিল না। ওখানে স্পষ্ট ভাষায় লেখা যে যারা হয়তো এই নোটোরিয়াস ক্রিমিনালস, তারা তো ক্রিমিনালই, তো তাদেরকে একটা যাতে স্পষ্ট শাস্তি দেওয়া যায়, এই জিনিসটা আরও সুন্দর ব্যাখ্যা করতে পারবে আমার পাশে যিনি সহযোদ্ধা বসে আছেন, উনি লয়ার। কিন্তু আমি জাস্ট এই কিছু জিনিসগুলো তুলে ধরতে চাইছি। ওনাকে কিছু প্রশ্ন আমি ব্যক্তিগত স্তর থেকে করতে চেয়েছিলাম, আমি করেও ছিলাম, যে এই প্রশ্নের উত্তরগুলো যদি বাস্তবে পেয়ে যাই, তাহলে আমার দলের শিক্ষা অনুসারে, যেহেতু আমার দলের নেত্রী একজন মহিলা, আমার দলই কিন্তু এই জিনিসটা শিখিয়েছেন যে কেউ যদি তোমার সাথে দুর্ব্যবহার করে, তার দিকে এগিয়ে গিয়ে একটা ঠাটিয়ে থাপ্পড় মারতে দুবার দ্বিধাবোধ করো না। এবং হ্যাঁ, অবশ্যই কেউ যদি আমার সাথে দুর্ব্যবহার করে, তাকে গিয়ে আমি গালে হাত দিয়ে এই জিনিসটা জিজ্ঞেস করতে যাব না যে তুমি কোন দল করো মশাই, বা তোমার কি ধর্ম, কি বর্ণ, বা কি গায়ের রং, সেই জিনিসটা তো আমি দেখতে যাব না। না, হ্যান্ডসাম হলে আমাকে লাইন মারতে পারে, আমার সাথে নোংরামি করতে পারে, সেটা তো হয় না। বাস্তব চিত্র তো সেটা হয় না। একটা ভালো পরিবারের মেয়ে সেই অ্যাক্সেস তো কোনোদিন দেবে না, স্পষ্টত। তাহলে থাপ্পড়টা আমার, মানে হাতটা গালে লাগতে 1 বছর কেন লেগে যাচ্ছে, এইটা একটা বড় প্রশ্ন আমাদের সকলের মনেই আসছে। এবং এই প্রশ্নটা শুধুমাত্র আমার নয়, আপনার চ্যানেলের মাধ্যমে অনেকের প্রশ্নটাই হয়তো আমি তুলে ধরার চেষ্টা করছি। এই প্রশ্নটা আমাদের অনেকের, কেন 1 বছর লাগালেন দিদি, কেন 1 বছর লাগালেন?
উপাসনা, আমি এই প্রশ্নে আসছি, শুধু একটা কথা জিজ্ঞেস করি যে দীপশিতা ধরকে ডক্টর রাজদীপ মাইতি বলে একজন অধ্যাপক, তিনি কুৎসিত ভাষায় বাম নেত্রীদের বলেছেন, এবং আমরা দেখলাম যে তিনি চড়ও খেলেন প্রকাশ্যে এবং বাম কর্মীরা তাকে থানায় নিয়ে গেছেন। তাহলে কি আপনি এটাকে সমর্থন করবেন? এই প্রশ্নে কি সমর্থন করবেন? কোনটা সমর্থন করার কথা না, বলছেন? এই যে চড় মারাটা। দেখুন, আমার কথাটা হচ্ছে যে কেউ যদি দুর্ব্যবহার করে, আমাদের বডি স্ট্রাকচার এমনভাবে গঠিত যে ধরো গরম চায়ের মধ্যে আমি হাতটা দিয়েছি, স্বাভাবিকভাবে হাতটা আমি সরিয়ে দেবো, কারণ আমার বডি স্ট্রাকচারটাই সেইভাবে গঠিত যে না গরম লাগছে, সেই জিনিসটা কিন্তু আমার ব্রেন সেলে চলে যাচ্ছে, তাই তো? তো কিছু স্পন্টেনিয়াস রিয়াকশনস আসে অবশ্যই, কিন্তু তা বলে আমাদেরকে কিছু শেখার জিনিস, বোঝার জিনিস অবশ্যই আছে, কারণ আমরা প্রত্যেকেই তো সোশ্যাল বিইংস। তো সেইখান থেকে আমি এই প্রশ্নটা আপনাকে বললাম বা এই ব্যাখ্যাটা আমি দেওয়ার চেষ্টা করলাম। চড় বলতে যে আমি স্পেসিফিক্যালি চড় বলছি তা কিন্তু নয়, কিন্তু একটা রিয়াকশন। আমি 1 বছর ধরে চেপে আছি দাদা, এই জিনিসটা বুঝুন। আমি যদি বলি যে এটাও তো হতে পারে দলের কথা ভেবে, দলের সম্ভ্রমের কথা তাহলে 1 ভেবে। বছর পরে ভাবলেন না কেন? উনি তো নিজেকে এখনো দলের কর্মী হিসাবেই ব্যাখ্যা দিচ্ছেন। আর আমি মনে করি ওই নেত্রীর কথাটা যখন বললাম, নেত্রীর থেকেও যদি আরেকটু দায়িত্বপূর্ণ কোনো শব্দ থাকে আমাদের দলে, সেটা হচ্ছে কর্মী। কারণ প্রত্যেকটা নেতা নেত্রী যার কাছে মাথা ঝোঁকায় সেটা কিন্তু অবশ্যই সেই জনগণ যারা দেবতা, অর্থাৎ যারা কর্মী। অর্থাৎ আমার বাবাও কিন্তু একজন কর্মী, যে পতাকা লাগিয়ে এসছে সারা জীবন, তাহলে ওনার কাছে তো আমি মাথা ঝোঁকাই। যদি আমার নামের পাশে কেউ নেত্রী লেখে, আমি বাস্তবে নেত্রী নই, আমি কর্মী, কিন্তু আমরা প্রত্যেকে যাদের কাছে মাথা ঝোঁকাই সেটা কিন্তু একজন কর্মী। তা কর্মী এই শব্দটার দায়িত্বটা আরও বেড়ে যায়। তো যখন উনি বলছেন যে আমি কর্মী, আমি অন্য কিছু নই, আমি কর্মী হিসাবে বলছি, তাহলে সেই জিনিসটা তো সর্বপ্রথম তোমার দিদিকে জানানো উচিত ছিল। আমাদের সাথে যখন কোনো ভুল কিছু হয়, আমরা তো মায়ের কাছে গিয়ে কাঁদি যে মা আমি বুঝতে পারছি না কি করব, তুমি একটু ঠিক পথ দেখাও না। উনি তো সেটা করলেন না। তাহলে কি কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবে এই জিনিসটা করা, এটা একটা প্রশ্ন। আমার তো ভার্ডিক্ট দেওয়ার জায়গা নেই দাদা, তাই প্রশ্নই করছি আপনার চ্যানেলের মাধ্যমে। নয়নিকা, কি মনে হয় আপনার, এই যে এর পেছনে কি তাহলে কোনো উদ্দেশ্য আছে? থাকতে পারে। তার কারণ উপাসনা যে কথাটা বললো, 1 বছর পরে কারো রিয়াকশন হলে একটা, না, এটা হতে পারে হয়তো ভয় পেয়েছিলেন। ভয় পেলেন, কি কারণে ভয়টা পেলেন এটা একটা প্রশ্ন। এখন ভয়টা কেটে গেলেন, কি কারণে কাটলো সেটাও একটা প্রশ্ন। ভয় পেয়েছিল, আমি যদি মেনে নিই সে তখন তাকে কেউ ভয় দেখিয়েছিল, তাহলে এখন 1 বছর পরে কেন তার ভয়টা কেটে গেল? আবার তিনি যেদিন প্রথম মুখ খুললেন তার 13 দিন পরে গিয়ে উনি থানায় মনে হয় কোন একটা জিডি করেছেন বা এফআইআর করেছেন, কিন্তু সেখানে কারো নাম উল্লেখ করেননি। উনি বলেছেন পুলিশ জানতে চাইলে আমি নাম উল্লেখ করব। তাহলে আমার কথা হলো তার তো ভয় কেটে গেছে। আমি মনে নিলাম যদি 1 বছর ধরে তাকে কেউ ভয় দেখিয়ে এসছে, একটা ভয় 1 বছর ধরে দেখানো খুব অসম্ভব। মানে ভয় হয়তো একদিন দেখানো যায়, 2 দিন দেখানো যায়, কিন্তু 1 বছর তাকে ভয় দেখালো এবং সে মুখ খুললো সাসপেন্ডের পরে। তার আগে কেন মুখ খুললো না? দল যখন তাকে দল থেকে বহিষ্কার করে দেওয়া হলো, দলের আর কোনো পদে রাখলো না তাকে, তারপরে তার ভয়টা কেটে যাওয়ার কথা ছিল এবং দল সাসপেন্ড করেছে 1 বছর হলো। যদি আমি মেনেও নি তাকে ভয় দেখানো প্রথমে হয়েছিল, সাসপেন্ডের পর তো প্রায় 1 বছর কেটে গেল, তখন তাহলে ভয়টা মানে কাটিয়ে সে মুখ খুললো না কেন? এবং সে যখন এফআইআর করুক বা জিডি করুক, যেটাই করুক, সেখানে সে সেই অপরাধীদের নাম কেন লিখলো না যাদেরকে উনি চিহ্নিত করে ফেলেছিলেন যে তার দ্বারা, তাদের দ্বারা সে কোনোভাবে আক্রান্ত হয়েছে। কিন্তু কিন্তু এই যে এআই দিয়ে উনি অভিযোগ করেছেন, কোট আনকোট এআই দিয়ে তৈরি করা অশালীন মেসেজ, এইগুলো তো সত্যি মানে না, আমি একটু বলি এআই সম্পর্কে, হয়তো আমি এত অবগত নই, কিন্তু 2023 সালে কি এআই এর ব্যবহার এতটা ছিল আমি বলতে পারবো না। যদি থেকে থাকে একজন নেত্রী, যেটা আপনারা প্রত্যেকে বলছেন, ও যে কথা বললো নেত্রী, তো একটা খুব ভারী শব্দ। এই নেত্রী যখন 21শে জুলাইয়ের মঞ্চ, যেটা প্রত্যেক তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের কাছে কিন্তু আবেগের দিন, শুধু তাই নয়, সারা রাজ্য এবং সারা দেশের বহু মানুষ ওই 21শে জুলাইয়ের মঞ্চে একটা চমকের দিকে বিরোধীরাও তাকিয়ে থাকে। এই 21শে জুলাইয়ের মঞ্চে একজন বক্তব্য রাখলেন, তার দায়িত্ব ওই ছাত্র পরিষদের সভাপতি কিংবা সহসভাপতি অব্দি নয়, তার পরিচিতি এমএলএ, এমপি, এমনকি সর্বস্তরে মানে তৃণমূল কংগ্রেসের সবচেয়ে উচ্চস্তরের নেতা নেত্রীদের সঙ্গে ওনার সঙ্গে ঘটে যাওয়া অপরাধের কথা উনি কেন তাদেরকে বললেন না? মমতা বন্দ্যোপাধ্যায় তো একজন মহিলা, তিনি মহিলার একটি বিপদের কথা তিনি কি শুনতেন না? তিনি কি অপরাধীদের চিহ্নিত করতেন না? আমি একটি রিসেন্ট ঘটনা বলি, কোনো একটি মহিলা নেত্রী সিপিএম
এর একজন বয়স্ক কর্মীকে রাস্তায় ফেলে মেরেছে। দল সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়ে তাকে কিন্তু দল থেকে সাসপেন্ড করে দেওয়া হলো, দল থেকে বের করে দেওয়া হলো। তাহলে রাজন্যার বেলায় হলো না কেন? উনি যদি বলতেন যে আমার সঙ্গে ঘটে গেছে একটি অপরাধ, আমি তার সেই অপরাধ যারা করেছে তাদেরকে চিহ্নিত করতো, তাহলে নিশ্চয়ই শাস্তি হতো। তাই করেননি। শুধু ছাত্র পরিষদ, তৃণমূল ছাত্র পরিষদের কথা উঠছে বা বিভিন্ন দলে, আইআইএ যেটা জোকা, একজন নির্যাতন হয়েছেন যে মেয়েটি বলছেন, সেখানে তো কোনো তৃণমূল ছাত্র পরিষদ ছিল না। এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার, সেই মেয়েটি যখন একটা অভিযোগ করছে, সত্যি মিথ্যা তো বিচারাধীন বিষয়। আমি কোনো ঘটনাকে বলতে পারি না এটা মিথ্যা এটা সত্য, আমি এখানে কোনো বিচার করতে পারি না। কিন্তু বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা তিনি বলে উঠলেন যে উনি যে অভিযোগ করেছে তা নিয়ে আমার সংশয় আছে। মানে বিজেপি নেতা তৃণমূলের কোনো লিঙ্ক বা গন্ধ পাবে না দেখে, কারণ ওখানে তৃণমূল ছাত্র পরিষদ নেই, তৃণমূলের গন্ধ পাওয়া যাবে না, তো বিজেপি নেতা তোপ দিয়ে দিল না এখানে কোনো একটা সংশয় আছে। কিন্তু এটাই ধরুন কোনো একটি গভর্নমেন্ট কলেজে হয়েছে, মেয়েটি অভিযোগ করেছে, সত্যি মিথ্যা আমি জানি না, সেম ঘটনাই ধরুন কোনো একটি সরকারি প্রতিষ্ঠানে হয়েছে, যেই সরকারি কলেজে, এবং মেয়েটি অভিযোগ করেছে। দেখতেন সেই শঙ্কুদেব পান্ডে এবার বলে উঠলো এ নিয়ে কোনো সংশয় থাকা উচিত না, ওটা তৃণমূলই করেছে। যেখানে আমরা তৃণমূলের গন্ধ পাবো সেইখানে আমরা ঝাঁপিয়ে পড়ব, সমস্ত মিডিয়া নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়ব। যেখানে আমরা তৃণমূলের গন্ধ পাবো না সেইখানে নির্যাতন হয় না, সেই নিয়ে সংশয় আছে, এইটা কিন্তু বিরোধীদের বন্ধ করা দরকার। আমার মনে হয় তারা করবে না। আমাদের দল থেকে কোনো একটা বিষয়কে জাস্টিফাই করা হচ্ছে না, যারই শোনা হচ্ছে যার বিরুদ্ধে অপরাধ আছে তাকে দল থেকে বহিষ্কার করে দেওয়া হচ্ছে। আমি অপরাধ না চোখে দেখতে পেলে তো আমি তাকে বহিষ্কার করতে পারছি না, বহিষ্কার করে দেওয়া হচ্ছে। কিন্তু বিরোধীদের ক্ষেত্রে সেম হচ্ছে না কেন? কার্তিক মহারাজের ছবি তো শুভেন্দু অধিকারীর সঙ্গেও আছে, পদ্মশ্রী পেয়েছেন। তো এই প্রশ্নগুলো বিরোধী নেতাদের করা হয় না, এই প্রশ্নগুলো তাদেরকে করা হয় না। শঙ্কুদেব পান্ডাকে কেউ প্রশ্ন করলো যে আপনি কেন এই নির্যাতিতার উপরে প্রশ্ন তুললেন, কেন তার অভিযোগের উপর সংশয় আছে? কেউ করছে না। কিন্তু ওখানে একজন তৃণমূলের নেতা, যদি নেতাও বলবো না, কোনো একটি মানুষ আমের মতন কর্মী যদি একটু বলে দিতে হ্যাঁ ওই অভিযোগ নিয়ে সংশয় আছে, সঙ্গে সঙ্গে দেখতেন সমস্ত বিরোধীরা আমার উপর ছেকে পড়তো, আরে মেয়ে হয়ে মেয়েকে সম্মান করতে পারে না, সংশয় আছে কি করে বলছে। এইগুলো দ্রুত বন্ধ করা দরকার। মহিলাদের উপর যদি অত্যাচার হয়ে থাকে, সেটা যে কর্মী হোক, যে রাজনৈতিক দলের হোক, সাধারণ মানুষের হোক, সেটা নিয়ে প্রশ্ন করার অধিকার আছে, বিরোধীরা করুক। কিন্তু আমার দলে যখন হবে তখন আমি চুপ করে থাকবো, বিরোধ যখন তৃণমূলের হবে তখন আবার তুলব। সমস্যা এটাই। যাদবপুরের ক্ষেত্রে দু তিন মাস আগে কিছু মহিলা পোস্ট করলেন, মানে কলেজে পড়াকালীন, যে এসএফআই ছাত্র সংগঠনের কিছু নেতা দ্বারা তারা আক্রান্ত, কোনো একটি ফেস্ট বা কলেজের কোনো একটি প্রোগ্রামে ফেসবুক পোস্ট করলেন। একটা সিপিএম কর্মীকে দেখেছেন মানে সেটা নিয়ে বিরোধ করতে বা তাদেরকে দল থেকে বহিষ্কার করতে? মনোজিৎ মিশ্রর মতো লোককে সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেস বললো যে এটা খুব খারাপ কাজ, সঙ্গে সঙ্গে দলের একটা স্ট্যান্ড জানিয়ে দেওয়া হলো। কিন্তু সিপিএম বা এসএফআই থেকে কেন স্ট্যান্ড জানানো হলো? কোনটার বিষয়ে? যাদবপুরে বিগত 3-4 মাস আগে, আমি ঠিক ঘটনাটি করতে পারছি না, কিছু মহিলা ফেসবুক পোস্ট করেন, ওই যাদবপুরের ছাত্রী কোনো একটি কলেজ প্রোগ্রামে এসএফআই ছাত্রনেতা দ্বারা তারা আক্রান্ত হয়েছে, তাদের গায়ে হাত দেওয়া হয়েছে, যৌন নির্যাতন তারা বলতে চাইছেন, বা শ্লীলতাহানি কলেজে। তো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনাটা হয়েছে, তখন ফেসবুকে একাধিক পোস্ট করলো তারা, এবং তৃণমূল কংগ্রেসের বহু মানুষ সেটা শেয়ার করলো। এটা তো নয়নিকা আমাদের একটু স্বীকার করতেই হবে যে এখন 1 দশকের বেশি সময় ধরে তৃণমূল কংগ্রেস তারা ক্ষমতায় আছেন। এবার এই মুহূর্তে শাসকের টিআরপি তো বেশি, আপনারা তো জানেন যে শাসকের তো টিআরপি বেশি, মানে তার সমালোচনাও বেশি হবে, সবার চোখও তো সেদিকে থাকবে। মানে টিআরপির জন্য শুধু না, আমি টিআরপি মানে ওই টিআরপি বলিনি, আমি বলতে চেয়েছি গোটা সমাজের চোখ বেশি রয়েছে, তার কারণ তারা এই মুহূর্তে রাজ করছেন। মানে একদিকে যেমন শাসক, অন্যদিকে মানুষ তো যে ক্ষমতায় থাকে তার দিকেই তাকিয়ে থাকে সে কি করছে। এবার এটাও তো ঠিক কথা, ধরুন আপনারা টিএমসিপি করেন, আপনাদের এই রাজ্যে যা ক্ষমতা, আপনার মনে হয় এসএফআই বা এবিভিপি বা অন্যান্য সংগঠনের সে ক্ষমতায় আছে? মানে আমি শুধুমাত্র প্রেসিডেন্সি যাদবপুর ছেড়ে দিয়েই বলছি। তা সেক্ষেত্রে তো এই কথাগুলো তো মানে শাসককে শুনতেই হবে। কিন্তু আমি যেটা জিজ্ঞেস করছি, দেখুন মানুষ অনেক কিছু বলবে, সেটা
ঠিক কি ভুল সেটা আবার মানুষই বিচার করবে। আবার অনেক সময় এটা ঠিক কথা কাউকে দাগিয়ে দেওয়া হয়, এটাও হয়। কিন্তু আমার আপনাদের কাছে প্রশ্ন, আপনাদের কি সত্যি মনে হয় তৃণমূল আমলে টিএমসিপি এবং এই যে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না, তাতে মনোজিতদের মতো যারা রয়েছে তারা আরও বেশি ক্ষমতার অধিকারী হচ্ছে? কারণ নতুন তো ফ্রেশ ব্লাড ঢুকছে না, পুরনোদেরই মৌরসি পাট্টা চলছে। যে ছেলেটা আজকে ফার্স্ট ইয়ারে বা যে মেয়েটি আজকে সেকেন্ড ইয়ারে পড়ছে তার কোনো ক্ষমতাই নেই, কারণ তার দাদার বয়সী, হ্যাঁ মানে কোনো কোনো ক্ষেত্রে হয়তো জেঠুর বয়সী কেউ হচ্ছে সেখানে তৃণমূল ছাত্র পরিষদের নেতা, যেমন মনোজিৎ ছিল। তার বয়স যদি দেখেন, তার ইয়ার অফ পাসিং যদি দেখেন, তা আপনার মনে হয় কি এটাই ক্ষতিকারক যে ছাত্র সংসদ নির্বাচন করছে না এই সরকার? তবে দাদা একটা পয়েন্ট একটু বলি, ছাত্র পরিষদ টিএমসি করার সুবাদে যেটা বললেন যে আমাদের বেশি ক্ষমতা তাদের ক্ষমতা কম, একদমই নয়। তৃণমূল কংগ্রেস যতদিন ক্ষমতায় আছেন আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে, ক্ষমতা প্রত্যেকের সমান। তৃণমূল ছাত্র পরিষদেরও যায়, এসএফআইয়েরও তাই। তাই ওই জন্য ওকে যে একটি প্রশ্ন করলেন যে দীপশিতা ধরকে একটি কুরুচিকর মন্তব্য বা বাম নেত্রীদের কুরুচিকর মন্তব্য করার জন্য তারা রাস্তায় প্রকাশ্যে একটি চড় মারলেন, সেটা আলাদা পার্ট। কিন্তু আমি বলছি মানে ক্ষমতা প্রত্যেকের আছে, গণতান্ত্রিক রাজ্যে গণতান্ত্রিক দেশে তাদের প্রত্যেকেই তাদের মতন করে ক্ষমতা দেখাচ্ছে। মানে এটা কিন্তু ছাত্র পরিষদের বা তৃণমূল ছাত্র পরিষদের আলাদা করে ক্ষমতা এরকম আমরা কোনো। আমি নয়নিকা আপনার কাছে আসছি, আমি একবার উপাসনাকে এই প্রশ্নটাই জিজ্ঞেস করবো। নয়নিকা খুব সুন্দর কথা বলেন এবং আইনজীবী যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করছেন, আপনিও খুব সুন্দর কথা বলেন, কিন্তু এইটা মানতে মানে একটু হজম করতে আবার মনে হচ্ছে যে সত্যি খুব কষ্টকর হবে যে টিএমসিপির যা রাত চলছে তাতে অন্য ছাত্র সংগঠন মাথা তুলে দাঁড়াতে পারবে? দেখুন, যে কথাটা আপনি বললেন যে এখন টিআরপি কিন্তু টিএমসি কে নিয়ে বেশি, তাই তো? কারণ টিএমসি হচ্ছে এখন না, আমি এখানে টিআরপি কিন্তু টেলিভিশন রেটিং পয়েন্ট না, আমি টিআরপি বলছি বলছি প্রচার সবকিছুতে বলি, সবকিছু যেহেতু যে সরকারে আছে সেই গোটা বিষয়টাকে বেশি কভার করা হয়, যে গোটা বিষয়টা আমরা জানি। কিন্তু কি জানেন তো, যখন আপনি ছাত্র সংসদ কেন্দ্রিক এই কথাগুলো তুলছেন তখন কিন্তু ওই স্বপ্নের কথা আমাদের মনে পড়ে যায়, যেই যাদবপুরের স্বপ্নকে রীতিমতো পায়ের তলায় দাবিয়ে দেওয়া হয়েছিল। এবং কেন কথাটা বলছি জানেন, যারা আমি মনে করি অন্তত এই সব জিনিসের সাথে লড়াই করতে গেলে আমাদেরকে ওই সিলেক্টিভ লড়াই থেকে বেরিয়ে আসতে হবে। এটা ভীষণ প্রয়োজন, জানেন তো, যে শুধুমাত্র এই বিষয়ে কথা বললে আমার রাজনৈতিক এই স্বার্থ চরিতার্থ হবে, তাই আমি শুধুই এই বিষয়ে কথা বলবো। এই জিনিসটা যত বেড়ে যাচ্ছে দিন দিন, তত কিন্তু এই ঘটনাগুলো চাপা পড়ে যাচ্ছে, জাস্টিস কিন্তু চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি না। এইটা হচ্ছে আসল অসুবিধা। এবং আমরা স্বপ্নের ক্ষেত্রেও সেই জিনিসটা দেখেছি যে কিভাবে স্বপ্নের বেলায় যখন আমরা প্রত্যেকে রাস্তায় নামছি, আমরা প্রত্যেকে চাইছি যে না, একটা জাস্টিস ছেলেটা পাক। আমরা দেখতে পাচ্ছি তার বাবা মা সেখানে কাজে সেই ঘটনাগুলো হচ্ছে, কিন্তু সেখানেও আমরা কি দেখলাম যে কিভাবে ওই যে রাজত্বের কথা আপনি বললেন, কেউ মনে করে না যে যাদবপুর এবং প্রেসিডেন্সি তাদের নিজেদের রাজত্ব। এই রাজত্ব মনে করে নেওয়াটা ভারী খারাপ জিনিস। এবার এই রাজত্বের কথাটা আপনি বললেন, তার পাশাপাশি ওই আপনার থাপ্পড়ের কথাটা, সেই জায়গায় একটু ফিরে যাই। থাপ্পড়ের কথাটা কেন আমি এখানে উল্লেখ করছি? আচ্ছা, যে রাজত্ব করছে, ভাবুন তো বিষয়টা আমরা কি দেখে এসেছি, যে লঙ্কায় যিনি বসেন সেই রাবণ, তাই তো, মানে সেই রাজা। কিন্তু সেখানে আমরা যখন দেখতে পাচ্ছি যে কথাটা আপনি বললেন যে ওই দীপশিতা ধর এবং এই ওই সেই তাই, সেখানে একজনকে থাপ্পড় গিয়ে মারল, সে কথাটা আপনি উল্লেখ করলেন। আচ্ছা, আমি সেইখানে বলতে চাই, এই যে স্বাধীনতাটা যেটা প্রত্যেকটা মানুষ পাচ্ছে, সেটা তো তার দিক থেকে একটা স্বাধীনতার ক্ষেত্র থেকে সে পাচ্ছে। এই জিনিসটা সিপিএম আমলে কোনোদিন কেউ পেয়েছে? তাদেরকে পরবর্তীতে হয়তো মাটির তলায় দেখা যেত। এইটা হচ্ছে আসল কথা। এটা কিন্তু তৃণমূলের আমলে প্রত্যেকটা মানুষ পাচ্ছে, সেটা আন্দোলন করা হোক, সেটা বাক স্বাধীনতা হোক, বা সেটা ওই সোশ্যাল মিডিয়ায় কি একটা লিখে দিলাম সেই জিনিসটাকে নিয়ে আমরা দেখছি ক্রমাগত বেড়ে যাচ্ছে জিনিসটা। এবং দেখুন, সব কিছুরই তো আশীর্বাদ এবং অভিশাপ রয়েছে। তো একটা জিনিসের আশীর্বাদ অভিশাপ আমরা একসময় ভোগ করে এসেছিলাম, অর্থাৎ সিপিএম আমলে, যে কিভাবে যা কথাই তুমি বলতে যাবে সেখানে তাদেরকে দাবিয়ে দেওয়া হচ্ছিল, সেই একটা অভিশাপ। এবং আজকে যখন আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা মানুষ সেই বাক স্বাধীনতা পাচ্ছে, অর্থাৎ কনস্টিটিউশন আমাদের প্রত্যেকটা মানুষকে যেই স্বাধীনতা দিয়েছে, সেই জিনিসটা কেউ মানুক না মানুক, হয়তো বিজেপি সেই স্বীকৃতিটা কনস্টিটিউশনকে দেয় না, কিন্তু আমরা তো দিই। কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে আমরা বলছি যে প্রত্যেকটা মানুষ যখন সেই স্বাধীনতাটা পাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে কিছু করলো না করলো, হয়তো এই থাপ্পড়ের কথাটা যেটা আপনি উল্লেখ করলেন,
আমি যখন থাপ্পড়ের কথাটা বললাম আমি কিন্তু একটা স্পন্টেনিয়াস রিয়াকশনের কথা বললাম, যে গরম চায়ের মধ্যে আঙুল ডুবিয়ে দিয়েছি, খুব স্বাভাবিকভাবে আঙুলটা আমি সরিয়ে নেব, বা আমার সাথে কেউ দুর্ব্যবহার করেছে তার পরিপ্রেক্ষিতে আমার স্বাভাবিকভাবে কোনো একটা রিয়াকশন আসাটা অত্যাধিক স্বাভাবিক, এটা আমাদের বেসিক হিউম্যান টেন্ডেন্সি। আমি সেই কথাটা বলেছি, কিন্তু তা বলে আমি কাউকে হঠাৎ করে দোষী করে তাকে তো গিয়ে কোনো একটা অভিযুক্ত করে থাপ্পড় মেরে দিয়ে আসতে পারি না। আমার কথাটা হচ্ছে সেখানে দুটোর মধ্যে একটা পার্থক্য রয়েছে। দের ইজ এ ভেরি সিম্পল স্ট্রিং, যে স্ট্রিংটা রয়েছে, তো এই স্ট্রিংটা অন্তত মেনটেন করা আমাদের ভীষণভাবে জরুরি, জানেন তো। এখন যে জিনিসটা হচ্ছে, হয়তো সেই স্ট্রিংটা মেনটেন হচ্ছে না। প্রত্যেকটা মানুষ, অর্থাৎ যারা বামরা রয়েছে, বাম, অতি বাম বা এবিভিপি যে সংগঠনগুলো রয়েছে, ছাত্র পরিষদ, কংগ্রেসের কথা বলছি, স্বাভাবিকভাবে প্রত্যেকটা সংগঠন কিন্তু সেই বাক স্বাধীনতাটা পাচ্ছে, কিন্তু সেটা কিভাবে ব্যবহার করছে সেটাই হয়ে যাচ্ছে একটা অসুবিধার কারণ। আমরা দেখতে পাচ্ছি তাদের উগ্র ভাবটা প্রকাশ পাচ্ছে, এবং এই জিনিসটা যদি সিপিএম আমলে হতো তখন হয়তো এই উগ্রভাব প্রকাশ করার কোনো জায়গাই ছিল না। তো আজকে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, প্রতিবাদ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভীষণ আগলে নেয়। আমরা প্রত্যেকে জানি মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ হোক, আন্দোলন হোক, ভীষণ হৃদয় খুলে আগলে নেন উনি। তো সেই জিনিসটা উনি বারবার বলেন যে আমি তো প্রতিবাদ করে আন্দোলন করে উঠে এসেছি, আমি মানে আজকে আমরা যে ওনাকে অগ্নিকন্যা বলি, আমরা তো সেই যুদ্ধটা দেখে এসেছি ওনার। তাই জন্য উনি কিন্তু কখনো এই সব বিষয় নিয়ে প্রশ্নচিহ্ন তোলেননি। বিজেপির মতো কখনো ওই কনস্টিটিউশন কি অধিকার দিয়েছে সেই জায়গাটা ঘুলে ঘেটে করার চেষ্টা করেননি। মমতা বন্দ্যোপাধ্যায় সেই অধিকার প্রত্যেককে দিয়েছে। কিন্তু আমার কথাটা হচ্ছে সেই অধিকারটার যাতে সুব্যবহার হয়, দুর্ব্যবহার নয়, যে জিনিসটা এখন হচ্ছে। এই লড়াইটা কিন্তু আমাদের প্রত্যেকের। আমি আবারও বলছি যে এই লড়াইটার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এটা শুধুমাত্র তৃণমূল কংগ্রেস, শুধুমাত্র ওই বিজেপি, শুধুমাত্র সিপিএম বা শুধুমাত্র ওই কোনো একটা ইন্ডিভিজুয়ালের নয়। এই লড়াইটা এই সোসাইটির একটা অংশ হিসাবে আমাদের প্রত্যেকের, যাদের পেটে একটু হলেও শিক্ষা আছে আর যাদের পেটে শিক্ষা নেই তাদেরকে শিক্ষিত করার দায়িত্বটাও কিন্তু আমাদের। সোসাইটি যদি এক ধাপ উঠে না আসে না, এই অসুবিধাগুলো বা এই প্রশ্নগুলো আমাদের একটার পর একটা উঠতে থাকবে। আমরা দেখতে পাচ্ছি সব জায়গায় ধর্মীয় বিভেদ, সব জায়গায় কি এই জিনিসটা মূল ক্ষেত্রে রাখা হচ্ছে যে কিভাবে আমরা ভোট ব্যাংকটাকে একটু কেন্দ্র করে চলবো। সেইটা হলে হবে না। আমরা যখন স্বাধীনতার লড়াই লড়েছিলাম তখন যদি আমরা ভাবতাম যে স্বাধীনতার লড়াই জেতার পর কে কোন ভাগে বসবে, তুমি ওই জায়গাটা নিয়ে নাও, আমি এই জায়গাটা নিয়ে নেবো, তাহলে হয়তো আমরা জীবনে স্বাধীন হতাম না। এটা তো সত্যি কথা। কিন্তু অনেকে বলেন এই সময়টাই পরিসর, মানে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী রাজনীতি করেছেন এবং তিনি জানেন যে কোন পরিষদ দিয়ে বিরোধী রাজনীতি করলে সেটাকে আরও বেশি প্রসারিত করা যায়, অনেকে বলছেন তিনি এই বিরোধীদের, সেটা ছাত্র রাজনীতি হতে পারে, যে সংসদে নির্বাচনগুলো না করে, সমস্ত সংসদীয় নির্বাচন 2013 সালের পর থেকে ঠিক মতো হয়নি, এই নির্বাচনগুলোকে বন্ধ করে তিনি আসলে পরিসরটাই কমিয়ে দিয়েছেন বিরোধী না রাজনীতি। একদমই নয়। যে প্রশ্নটা আপনি তুললেন এইটার অলরেডি উত্তর কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের যে প্রেজেন্ট সভাপতি রয়েছেন অর্থাৎ তৃণাঙ্কুর ভট্টাচার্য খুব সুন্দরভাবেই ব্যাখ্যা করে দিয়েছে। আমি একটা অন্য উইংয়ের একটা পদে আপাতত বসে আছি, এই জায়গাটা যে আমি ভীষণভাবে ব্যাখ্যা করে আমি বা নয়নিকাদি বলতে পারবেন বা বলবো সেই জায়গাটাও কিন্তু আমাদের কতটা আছে সেটা নিয়ে একটা প্রশ্ন, কারণ আমি একটা অন্য উইং করছি। সর্বপ্রথম একটা সময় অবশ্যই তৃণমূল ছাত্র পরিষদের সাথে যুক্ত ছিলাম এবং সেই কারণেই এই জিনিসটা স্পষ্টভাবে ব্যাখ্যা করতে পারলাম যে তৃণমূল ছাত্র পরিষদ যেটা ভিত বলা হয় তো, মানে একদম কনিষ্ঠতম সংগঠন, তো সেই সংগঠন থেকে কিন্তু আমাদের নেতৃত্বরা উঠে আসে। সেই সংগঠনে আমরা কিন্তু নিজেদের কাজটা সুন্দরভাবে করতে পেরেছি এবং সমানভাবে আমাদের কলেজে, আমার হেরম্বচন্দ্র কলেজে এরকম অনেক ঘটনা ঘটেছে যেখানে উপর থেকে একজনকে ফেলে দেওয়া হয়েছিল সিপিএম আমলে, যে তৃণমূল করতো। বাকি লোকজন রীতিমতো যে অফিসটা রয়েছে আমাদের ওখানে, তো যারা রয়েছে তারা অনেক সিনিয়র, সেই সিপিএম আমল থেকে সেই পদে বসে রয়েছে, তারা তাদের কাছ থেকে এই গল্প শুনেছি দাদা, যে কিভাবে বাকিদেরকে বাঁচিয়ে রাখার জন্য ওই অফিস রুমের ভিতরে লক করে ওনারা বলে দিতেন না না ওরা নেই, ওরা বেরিয়ে গেছে। এইটা হচ্ছে এই লড়াই করে কিন্তু আমরা আজকে উঠে এসেছি। যে কথাটা আপনি বললেন যে বহুদিন ধরে তো তৃণমূল ছাত্র পরিষদ রয়ে গেছে বা কোনো বিশেষ কারণে সেই ক্ষমতাটা কি একটা জায়গা কেন্দ্রবিন্দু হয়ে যাচ্ছে না, এই যে সংসদ নির্বাচনগুলো হচ্ছে না, এটা অনেকের কাছে খুব একটা হতাশগ্রস্ত ব্যাপার। দেখুন, নির্বাচনটা আমরা প্রত্যেকে চাই, সেটা আমাকে প্রশ্ন করা হোক, আমার সহযোদ্ধা নয়নিকাদিকে প্রশ্ন করা হোক, আমরা প্রত্যেকে চাই এবং সেটা আমার দলনেত্রী এবং অভিষেক দাও চান। সেই জিনিসটা ইভেনচুয়ালি আমরা করব, কিন্তু কিছু কারণের জন্য ডিলেটা কেন হয়েছে যে ব্যাখ্যাটা আমি আবারও বললাম, তৃণাঙ্কুর ভট্টাচার্য যিনি ছাত্র পরিষদের সভাপতি রয়েছেন উনি অলরেডি ব্যাখ্যা করে দিয়েছেন, আমার আলাদা করে এখানে বলার সত্যি কিছু নেই। তো সেই জায়গাটার অপেক্ষায় শুধুমাত্র আপনারা বা শুধুমাত্র বিরোধীরা আছে তা কিন্তু নয়,
আমরা প্রত্যেকে আছি, কারণ ওই জয়ের আবিরটা খেলার কিন্তু একটা আলাদা মজা দাদা, জানেন তো, ওই জয়ের আবিরটা খেলতে কিন্তু আমরা অনেকে প্রত্যেকে বলছেন চাই। এবার বোধহয় আরো শক্ত হয়ে গেল, কারণ প্রান্তিক কিন্তু ভাইস প্রেসিডেন্ট ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের অন্যতম ভাইস প্রেসিডেন্ট, এবং রাজন্যা এরা যে বেরিয়ে গেলেন, অনেকে বলছেন আড়াআড়িভাবে তৃণমূল ছাত্র পরিষদ নাকি গোটা রাজ্য জুড়ে ভেঙে যেতে পারে। একদমই নয়। যারা এই কথাটা বলছে তারা তৃণমূল ছাত্র পরিষদ বা আমাদের দল কিভাবে চালিত হয় সেই জিনিসটার ব্যাপারে অবগত নয়। আমাদের দলের যারা শক্তি রয়েছেন তারা কিন্তু তাদের জায়গায় খুব সুন্দরভাবেই বসে রয়েছেন, এবং তাদের মুখ দেখে আমরা রাজনীতি করি, আমরা প্রত্যেকে। তো সেই মানুষটা যখন উপরে বসে রয়েছেন, কারোরই ক্ষমতা নেই, কোনো ঝড়ের ক্ষমতা নেই যে আমাদের তৃণমূল ছাত্র পরিষদ হোক বা তৃণমূল কংগ্রেসকে একটু ডান দিক থেকে বাদিক নাড়িয়ে দেবে। কারণ কি জানেন তো, যেই বাড়ির ভিত শক্ত সেই বাড়িকে ফেলা কিন্তু ভারী কঠিন। আজকে সিপিএম পড়ে গেছে কারণ ওই ভিতটা একটু নড়বড়ে করে দিয়েছিলেন। কিভাবে নড়বড়ে করে দিয়েছিল সেটা একটা বড় প্রশ্ন। মানুষকে মেরে তো সেই মাটির নিচেই পোতা হতো সেই সময়, তো সেই কারণেই হয়তো ভিতটা নড়বড় করতে শুরু করে দিয়েছিল। ওই মানুষজনদের ওই আত্মাগুলোর অভিশাপও তো রয়েছে, তাই না? কিন্তু when it comes to তৃণমূল কংগ্রেস এই জিনিসগুলো কিন্তু নেই। তৃণমূল কংগ্রেস এমন একটা পার্টি যে স্বয়ং শুদ্ধিকরণে বিশ্বাসী। মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন মানুষ যে বরাবরই এই জিনিসটা আমাদের প্রত্যেককে শিখিয়ে এসছে, এবং আমি জানি আমি যদি কালকে কোনো ভুল করি আমার তৃণমূল কংগ্রেস আমাকেও কিন্তু সেই প্রশ্ন চিহ্নে ফেলবে, অবশ্যই ফেলা উচিত। মানে আপনি বলছেন দলের মধ্যে, এবং সেটা তৃণমূল ছাত্র পরিষদ হোক, সেটা মাদার হোক, মানে অর্থাৎ যেখান থেকে সবকিছু, বা আপনাদের আইটি সেল থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে আপনি বলছেন এখনো পর্যন্ত এই আদর্শ আর মূল্যবোধ আছে। অবশ্যই আছে, এখানে কোনো দ্বিধাই নেই, এখানে কোনো প্রশ্নচিহ্ন নেই। এতগুলো কথা বললাম, তার শেষে হয়তো প্রশ্নচিহ্ন যুক্ত করেছি, কিন্তু দাদা এই যে প্রশ্নটা আপনি করলেন এটার উত্তরটা স্পষ্ট, অবশ্যই আছে। এবং তৃণমূল কংগ্রেস যে আজকে এতটা শক্ত, এই যে ভিতটা, এটা অনেক কষ্ট করে বানানো। এটা কারোর মৃত্যু দিয়ে বানানো নয়, এটা কাল ঘাম ছুটিয়ে বানানো। এবং তাই জন্যেই আমাদের ভিতটা শক্ত বলে আমরা ভয় পাই না। যে কথাটা আপনি বললেন, যে দুজন ব্যক্তির আপনি নাম নিলেন, আজকে ওনারা তৃণমূল কংগ্রেসে নেই এই কথাটাই বলবো, কারণ যেই বিশেষ মহিলার কথা আপনি উল্লেখ করলেন, ওনার একটা ভয়েস ক্লিপ ভাইরাল হয়েছিল। সেই ভয়েস ক্লিপে উনি স্পষ্ট ভাষায় বলছেন আমি তৃণমূল কংগ্রেস করি না, আমি নট এনিমোর, এই কথাটা উনি ওখানে স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন। তাহলে আমাকে নয় ওনার ওই কথাটাকে সত্যি মেনে নিতে হবে না, এটাও তো হতে পারে যে ওই জায়গায় উনি তৃণমূল কংগ্রেসটা করেন না আর কি, তৃণমূল ছাত্র পরিষদের ওখানকার ওই ইউনিটে করেন না, উনি যাদবপুরটা দেখেন। না, আমি তা বলে কোনোদিন আমি তৃণমূল কংগ্রেস করি। ওনাকে আমি বিভিন্ন জায়গায় এই কথা বলতে শুনেছিলাম যে আমি অভিনেত্রী, আমি নেত্রী নই। এই কথাটা উনি একসময় নিজে বলেছেন, নিজে মুখে উল্লেখ করেছেন। তো সেখানে আমাদের যাদবপুরের ঘটনায় যে উনি যে লড়াইটা করেছেন, এবং আমরা দেখলামও যে লড়াইতে ধাক্কাধাক্কি ধস্তাধস্তিতে উনার জামারও একটা অংশ ছিঁড়ে গিয়েছিল, আপনি ওই বিষয়টাকে নেত্রী না অভিনেত্রী হিসেবে রাজন্যাকে দেখবেন? দেখুন, একটা মেয়ে হিসাবে যে প্রশ্নটা আপনি আমার দিকে ছুড়ে দিলেন, এইটার উত্তরটা অভিনেত্রী বা নেত্রীর ক্ষেত্রে আমি রাখতে চাইছি না। সর্বপ্রথম কেন বলছি এটা আমি বলে দিচ্ছি, কারণ সেই মুমেন্টটা আমি প্রেজেন্ট ছিলাম না। ঠিক। যদি আমি নিজে চোখে দেখতাম আমি আপনাকে স্পষ্ট উত্তর এখানে দিতাম, কিন্তু সব কিছুই তো আমরা লোকের কথা শুনে বলছি। আমার মনে হয় না, আমি কোনো মেয়ের ডিগনিটিকে কোয়েশ্চেন করব না, কিন্তু সমানভাবে যখন 5টা মানুষ কিছু বলছে তাদের ব্যাখ্যাটাকেও প্রশ্ন করার অধিকার আমার নেই। কারণ আমি কিন্তু পুলিশ প্রশাসন নই, আমি কিন্তু সেই জায়গায় সেই সময় উপস্থিত ছিলাম না যে নিজে দেখে আমি আপনাকে ব্যাখ্যাটা দেবো, তাই না? তো সেই ক্ষেত্র থেকে আমি এই প্রশ্নটা এই কারণে মানে উত্থাপন করছি, সত্যি এই ধরনের প্রশ্ন সাংবাদিক হিসেবে করাটাও আমার সত্যি মনে হয় কখনো কখনো বিলো দ্য বেল্ট হিট করা, কিন্তু এটা করতে বাধ্য হচ্ছে কারণ তৃণমূল কংগ্রেসেরই, মানে আমি ফেসবুকে বা সামাজিক মাধ্যমে দেখেছি যারা টিএমসিপি করেন তারাই এই প্রশ্নটা তুলছেন এখন। দেখুন, যে কথাটা আমি বলছি সেখানে যখন আপনি যাদবপুরের ঘটনাটা তুলে ধরছেন, তো সেই যাদবপুরের ওখানে যেই লোকজনরা তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে উপস্থিত ছিল তারা কিন্তু গোটা বিষয়টার সাক্ষী, এবং সেই জিনিসটা তারা যেইভাবে ব্যাখ্যা করতে পারবেন। আমি আবারও বলছি, যেহেতু আমি সেখানে সাক্ষী হিসাবে ছিলাম না, তাই জন্যে আমি এই কোয়েশ্চেনটা স্কিপ করার চেষ্টা করছি। সোজা অর্থে বলছি, যদি আমি ওখানে সাক্ষী হিসাবে থাকতাম অবশ্যই আমার যেটা আমি দেখতাম আমি সেটাই আপনাদের সকলের চোখের সামনে তুলে ধরতাম, কারণ সেই জিনিসটাও কিন্তু আমাদের একটা কর্তব্য, কারণ আমরাও তো দলের একজন প্রতিনিধি। যে জিনিসটা হচ্ছে সেই বাস্তব চিত্রটা আপনাদের সামনে অবধি তুলে ধরা আমাদের কর্তব্য। তো সেই বিষয়ে আমি আলাদা করে কোনো কথা বলতে চাইছি না, কারণ আমি মনে করি যে প্রথম থেকেই হয়তো তাদের দুজনকে নিয়ে আমরা প্রশ্ন উত্তর খেলা খেলছি, কিন্তু
তারা যখন নিজেরা অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছেন যে আমরা তৃণমূলের কেউ নই, মানে সেই রেকর্ডিংটাকে ভিত্তি করে আমি বলছি, তাহলে একজন তৃণমূল প্রতিনিধি আমরা দুজন এখানে বসেছি, তো দুজনের এই বিষয়ে কথা বলাটাও আমার মনে হয় তৃণমূল কংগ্রেসকে ছোট করা হয়ে যাচ্ছে। অবশ্যই আমি আবার এই বিষয়ে আলোচনায় আসবো, কিন্তু তার আগে একটু মজা করেই জিজ্ঞেস করছি, নয়নিকা আপনারা কি অনেক দিনের বন্ধু? হ্যাঁ, অনেক দিনের। তা আমি উপাসনার কথা শুনে ভাবছিলাম যে ওকে কখনো বলেননি, এত যুক্তি দিয়ে বলেন, এত সুন্দর করে পাশ কাটান, তো ওকে কখনো ওকালতির জন্য বলেননি আপনি? না, এটার সুযোগ হয়নি, কারণ ওকে এই কথা বলার সুযোগ হয়নি। ও বলেছে না এটা আমার ল প্রফেশনে যাব না, বলা হয়নি। না, মজার ছলে, এটাও আমরা মজার ছলে বলেছি। না, আমি দেখলাম যেভাবে উনি কাটিয়ে গেলেন নেত্রী এবং অভিনেত্রী প্রসঙ্গ, তা এগুলো কি মানে আইটি সেলে আসার পর, আইটি সেলে আমি জানি সভাপতি বা প্রেসিডেন্ট তো দেবাংশু ভট্টাচার্য, দেবাংশু অত্যন্ত তরুণ, এবং দেবাংশু যতজন এই গত কয়েক বছরে যারা টেলিভিশনের খুব জনপ্রিয় মুখ, সামাজিক মাধ্যমের জনপ্রিয় মুখ এবং খুব সুন্দর বক্তব্য রাখে, এগুলো কি দেবাংশুর সঙ্গে একটা আলাদা বিশেষ ওয়ার্কশপ হয়েছে যেখানে বলেছে যে আইটি সেলে যারা যারা থাকবে তাদের সবাইকে বাক চাতুর্যে 100তে 100 হতে হবে? না, এইটা আমি একটু বলি যে ও, আপনি যে প্রশ্নটা করেছেন যে নেত্রী না অভিনেত্রী, আমরা সত্যিও সেখানে ছিলাম না। মানে ও অ্যাকচুয়ালি ফ্যাক্টটা তুলে ধরেছে, আমরা সত্যি কথাটাই বলছি যে আমরা ওখানে ছিলাম না। ওনার আপনি বলছেন আইটি সেল, টিএমসি আইটি সেল সবসময় সত্যিটাই তুলে ধরে? একদম একদম। শুধু আমরা TMC দুজনে মানে কিন্তু একসাথে একদমটা বললাম, জানেন তো, একসুরে। মানে আমরা সবসময় সত্যিটাই তুলে ধরি। নেত্রী উনি কিনা বা অভিনেত্রী কিনা সেখানে আমরা ছিলাম না, আমরা কি করে বলবো? তো এটা তো সত্যিই তুলে ধরা। বাহ, আমি আবার পরে ফিরে আসবো এই প্রসঙ্গে, কিন্তু একটা প্রশ্ন বারবার করে উঠছে। দেখুন, আপনারা দুজনে তো টিএনসিপি করেছেন, এমন একটা সময় করেছেন তখন তো আর বামরা নেই, তখন তো তৃণমূল কংগ্রেসই ক্ষমতায় আছে। শাসক দলের তৃণমূল ছাত্র পরিষদ করার কারণ কি? এটার কারণ কি এটাই যে শাসক যেহেতু ক্ষমতায় আছে সেই জন্যই তৃণমূল তার যে ছাত্র সংগঠন আছে সেটাই করব, তাই টিএমসিপি করেছে? না, এখানে দু ধরনের মানুষ আছে। মানে রাজনৈতিক দলে, প্রত্যেকটা রাজনৈতিক দলে দেখবেন একটা সুবিধাভোগী মানুষ থাকে, একটা সাইড প্রত্যেকটা রাজনৈতিক দলে। আপনি সারা ভারতবর্ষে এমন কোনো রাজনৈতিক দল দেখাতে পারবেন না যাদের একটাও কোনো, মানে সেই রাজনৈতিক দলে একটা কোনো সুবিধাভোগী মানুষ নেই। প্রত্যেকটা রাজনৈতিক দলে সুবিধাভোগী মানুষরা আছে। এরা কি করে? এরা আসে সুবিধা নিতে। প্রত্যেকটা রাজনৈতিক দলের কথা বলছি। কিন্তু আমরা যেমন, মানে আমার রাজনীতি, ছাত্র রাজনীতি শুরু মানে ছাত্র পরিষদের, মানে এরা বলতে আপনি রাজন্যাকে বলছেন? না, আমি প্রান্তিক তো আগেই এসছে। না না, আমি স্পেসিফিক কোনো মানুষের কথা বলছি না। আমি বলছি যে কিছু মানুষ আসে যারা শুধু স্বার্থ নিতে। আমি যখন ছাত্র পরিষদে, মানে নিজের কথা বলছি, ছাত্র পরিষদের পতাকাটা কাঁধে নিয়েছিলাম, তখন আমি সবে মাধ্যমিক দিয়েছি 2017 সাল। তখন কিন্তু আমার এই কলেজের ছাত্র পরিষদ থেকে আমি কিছু পাবো, ইউনিটের পদ পাবো, আমি কিন্তু সেই দিন মাধ্যমিক দেওয়ার পর চিন্তা করিনি। আমি যে ল নিয়ে পড়বো সেটাও চিন্তা করিনি, বা আমার সুরেন্দ্রনাথে অ্যাডমিশন হবে সেটাও আমি মানে চিন্তা করিনি। মানে যা কিছু হতে পারতো জীবনে, ছাত্র পরিষদটাকে ভালো লেগেছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শটাকে ভালো লেগেছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে ভালো লেগেছিল, সেই জন্য আমার ছাত্র পরিষদ করা। এইবার কিছু মানুষ থাকে যারা সুবিধা নিতেই আসে। মানে তার মানে 17 বছর বয়সে আপনি যখন তৃণমূল ছাত্র পরিষদ করছেন, তার কোনো সুফল পাননি সুরেন্দ্রনাথে ভর্তি হওয়ার ক্ষেত্রে? না, ছাত্র পরিষদ করার সুবাদে সুরেন্দ্রনাথে ভর্তি হওয়ার মানে কোনো সুবাদ আমি পাইনি। এবার যারা এই ধরনের সুবিধা নিতে চায়, মানে আমি বলছি কোট আনকোট, সুবিধা নিতেই যারা এই ছাত্র পরিষদটা করছি, তৃণমূল ছাত্র পরিষদ করছি, কারণ আমাকে এই নেতা বলে আমাকে পরিচিত করা যাবে, এই নেত্রী হওয়া যাবে, আমি ওই মঞ্চে, অত বড় মঞ্চে একটা বক্তব্য রাখবো, এই জায়গাগুলো যখন আসছে, তখন তারা কি করছে, তৃণমূল একটা খুব সহজ অপশন কেন হয়ে যাচ্ছে? কারণ আপনি ওই যে বারবার বললেন শাসক ক্ষমতায় থাকলে সেই জায়গায় গেলে খুব দ্রুত পাওয়া যাবে। এখন যারা এবিপিপি বা এসএফআই করবে তারা তো ওই বড় মঞ্চটা নিয়ে বা অত টিআরপি, যেই আপনার কথাতে আনকোটে আসি, কোট আনকোটে, টিআরপিটা পাবে না। তাহলে আমি সুবিধা কোথায় পাচ্ছি, আমি টিআরপি কোথায় পাচ্ছি, আমি সেই দলটা করি। এই সুবিধাভোগী মানুষগুলোর কিন্তু সংখ্যা বাড়ছে। এবার তাদেরকে চিহ্নিত করে সাসপেন্ড করে দেওয়া হচ্ছে, সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসই পারে। সুবিধাভোগীদের চিহ্নিত করে সাসপেন্ড করে দেওয়া তৃণমূল কংগ্রেস বা ছাত্র পরিষদ। আপনি বলছেন যারা যারা সাসপেন্ড হচ্ছে তারা সুবিধাভোগী?
এবং দল তাদের ক্ষেত্রে যথাযোগ্য ব্যবস্থা নিচ্ছে। অর্থাৎ আপনি তো ওকালতির ছাত্রী, আপনার কাছ থেকেই শিখবো আমি কথা। সেটা হচ্ছে আমি ধরে নিচ্ছি যে আপনি বলছেন রাজন্যা হালদার সুবিধাবাদী, প্রান্তিক চক্রবর্তী সুবিধাবাদী, সেই জন্যই দল তাদের বার করে দিয়েছে। একদম আমি কারোর নাম নিয়ে বলছি না। আচ্ছা, আপনি নাম ছাড়া আমি বলছি যে কোনো মানুষ ধরুন সুবিধা নিচ্ছে রাজনৈতিক দলটা থেকে, তৃণমূল কংগ্রেস থেকে সুবিধা নিচ্ছে, ছাত্র পরিষদ করছে সুবিধা পাওয়ার জন্য, তাদেরকে যখন জানতে পারলো না, আমি এমনি জিজ্ঞেস করছি। দেখুন নয়নিকা, আপনি এত সুন্দরভাবে বলছেন যে ধরুন সত্যি যে সুবিধাভোগী বা সুবিধা নিচ্ছে তাকে সাসপেন্ড করছেন। রাজন্যা প্রান্তিক তো এখন সাসপেন্ড হয়ে গেছে, কিন্তু আপনি কারোর নাম নিয়ে কথা বলছেন না। না, কিন্তু রাজন্যার প্রান্তিক তাদের তাহলে এতটাই ক্ষমতা যে দল তাদের বহিষ্কৃত করলেও যারা দলে আছেন, আপনারা যারা খুব গুরুত্বপূর্ণ পদে আছেন, আপনারা তাদের নাম নিতেও ভয় পাচ্ছেন। না, ভয় পাচ্ছি না। তৃণমূল কংগ্রেসের যখন কেউ পদে নেই, আমি সাধারণ মানুষ হিসাবে বলতে পারি, সমর্থক হিসাবে বলতে পারি, কর্মী হিসাবে বলতে পারি। তৃণমূল কংগ্রেসের সব থেকে বড় পদের নাম কিন্তু একটা কর্মী, কারণ এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেন। কিন্তু যেই অডিওটার কথা বলছেন যে আমি তৃণমূল কংগ্রেসের কেউ নই, আবার ও একটি কথা বললো যে আমি অভিনেত্রী বলে পরিচয় দিই, নেত্রী বলে পরিচয় দিই না, তাহলে আমি কি করে তার নাম বলবো? তিনি একজন সাধারণ মানুষের মধ্যে পড়ে যাচ্ছে, কারণ তার দলীয় পদটা নেই, তিনি তৃণমূল কংগ্রেসের সমর্থক, এটাও স্বীকার করতে চাইছেন। তো তাকে আমরা কিভাবে নাম নিয়ে বলবো আলাদা করে? সে তো আরো 10টা মানুষের মতন যারা কোনো রাজনৈতিক দলে থাকে না, তার মতনই। এবার ওই টিআরপি পাওয়ার জন্য আমি কারোর নামে বলছি বা কিছু বলছি, বা খুব সহজেই বলে দিচ্ছি কারোর নামে, তো তার নামটা আলাদা করে মিডিয়া বলতে পারে, মিডিয়া হাউসগুলো তার নাম নিয়ে বলছে, কিন্তু আমি তার নাম নিয়ে বলার কোনো কারণই নেই, কারণ তিনি তো তৃণমূল কংগ্রেসের কেউ না। আপনি তৃণমূল কংগ্রেসের কারোর নাম নিয়ে বলুন, আমি হয়তো সেটা নিয়ে যতটুকু জানি সত্যিটা বলবো, কিন্তু তৃণমূল কংগ্রেসের নয় এবং কর্মী হিসাবেও তিনি নিজেকে স্বীকার করছেন না, তার নাম নিয়ে কেন বলবো? সেটা ভয়ের কোনো কারণ না, আমি বলতেই চাই না। ওনার পরিচিতিটা নিয়ে আমরা বেশ কনফিউজড। ওই কনফিউশনটা যখন আমাদের কেটে যাবে তখন আমরা নাম নিতে কোনো দ্বিধাবোধ করব না, কারণ উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিচয় দিয়েছেন। কিছু জায়গায় উনি নেত্রী বলেছেন, কিছু জায়গায় উনি অভিনেত্রী বলেছেন, কিছু জায়গায় উনি বলেছেন আমি কর্মী। যখন আমরা লাস্ট এপিসোডগুলো দেখছি, যে কটা এপিসোড বলবো না, যাই হোক, যখন লাস্ট জায়গাগুলো আমরা যখন দেখছি যে বিভিন্ন মিডিয়া চ্যানেলে গিয়ে উনি বক্তব্য রাখছেন আমি কর্মী, তৃণমূল তো আমি করি, আমি তৃণমূল কর্মী, তাহলে সেখানে তো আমরা কনফিউজড, আমরা তো বুঝতে পারছি না উনি বাস্তবে কোন পদে রয়েছে, বা ওনাকে নামটা নিয়ে যে আমি বলবো। আমার তো বরাবরই আমরা স্পষ্ট ভাষায় সেই জিনিসটা ব্যাখ্যা করে দিলাম যে নাম নিয়ে আলাদা করে বলার বিষয় এখানে নেই। যেহেতু ইস্যুটা অ্যাজ আ হোল আমরা দেখছি, আমরা কিন্তু ইস্যুটার সাথে লড়ছি, আমরা কিন্তু এখানে কোনো ব্যক্তির সাথে লড়ছি না, জিনিসটা বুঝতে হবে। যদি সেই বিশেষ ব্যক্তি এই কথা বলে যে না আমরা সকলে সরব হচ্ছি এই জিনিসটার সাথে লড়াইয়ের জন্য, আমার কথাটা হচ্ছে সেই সরবটা তো আমার দল সর্বপ্রথম হয়েছে, এই সরবটা তো কারোর মাধ্যমে আমরা হচ্ছি না, এটা বুঝতে হবে। আমার দল এই পথ দেখিয়েছে যে না সরব হব। আর যেই সাসপেনশনের কথা বা যেই আমাদের শুদ্ধিকরণ, এই শুদ্ধিকরণ কথাটা ওই বিশেষ ব্যক্তি হয়তো ব্যবহার করেছে, আমি সেখান থেকে বলছি। আমি এই জিনিসটা আগেও বললাম যে শুদ্ধিকরণ এমন একটা শব্দ না, বাংলা রাজনীতির যদি সাম্প্রতিককালের ইতিহাস দেখি, যে দল শুদ্ধিকরণ বেশি করতে গেছে সে দল উজাড় হয়ে গেছে। আসলে অনিল বিশ্বাস একটা সময়তে শুদ্ধিকরণের কথা বলতেন, সিপিএম শুদ্ধিকরণ করতে গিয়ে তারপর তো দেখলাম 2011-তে কি হলো। তা এখন যার কথা বলছেন তিনিও শুদ্ধিকরণের কথা বলছেন, কিন্তু কোথাও এটা মনে হয় না যে দলটাকে কতটা ভালোবাসে, যে দলের শুদ্ধিকরণ চাইছেন এবং নিজের সমস্ত পদ, নিজের সমস্ত কিছু যশ খ্যাতি সব কিছুকে বাজি রেখে তিনি দলটাকে শুদ্ধিকরণ করাতে চাইছেন। এই কথাটার সাথে আমি স্পষ্ট সহমত সেদিন হতাম ঋতদা, যে কথাটা আমি একদম শুরুতেই বললাম, যে উনি 1 বছর আগে যদি এই জিনিসটা করতেন, অর্থাৎ যে যশ খ্যাতির কথা আপনি বলছেন এবং দলকে কতটাই ভালোবাসে সেই ভালোবাসা থেকে শুদ্ধিকরণের কথা আপনি বলছেন, সেই জিনিসটা পূর্ণভাবে প্রযোজ্য সেই দিন হতো যখন তিনি পদে থাকাকালীন এই ঘটনাটা যেটা উনি বলছেন যে ওনার সাথে হয়েছে সেই কথাটার ব্যাপারে উনি সরব হতেন। অন্তত মিডিয়া চ্যানেলে নয়, দলের কাছে তো হতে পারতেন। উনি দলকে এই জিনিসটা বলেননি, দিদির কাছে গিয়ে হাত জোর করে বলেননি উনি এই জিনিসটা। তাহলে আমাদের প্রশ্নটা কোথায় আসছে? আমাদের প্রশ্নটা সকলের একটা জায়গাতেই আসছে, যে 1 বছর পরবর্তীতে হঠাৎ করে মনোজিতের ব্যাপারটা যখন এলো,
তখন মনে হলো যে না 1 বছর আগে আমি সাসপেন্ডেড হয়েছি, তার আগে আমার সাথে নাকি এরকম এরকম ঘটনা ঘটেছে, তাহলে সেই ঘটনাটা এখন যদি আমি তুলে ধরি তাহলে আমি নিজেকে কর্মী বলে এই গোটা বিষয়টাতে একটু মিডিয়া কাভারেজটা পেতে পারবো। আমি স্পষ্ট ভাষায় এই কথাটা কেন বলছি, আমি আগেই উল্লেখ করলাম যে 5 দিনে উনি 50টা মিডিয়া চ্যানেলকে বাইট দিয়েছেন। 50টা মিডিয়া চ্যানেলে বাইট দেওয়া দরকারটা কি? আমি তো দলের একনিষ্ঠ কর্মী, আমি তো দলকে ভালোবাসি আপনার কথা অনুসারে। তো তাহলে আমি সর্বপ্রথম আমার দলের যিনি সুপ্রিমো আছেন তাকে বলবো না? এইটা তো স্বাভাবিকভাবে আসে। আমার ইমিডিয়েট সিনিয়র এখন যিনি রয়েছেন উনি হচ্ছেন দেবাংশু ভট্টাচার্য, আমি সর্বপ্রথম ওনাকে বলবো। এবং তারপরে যদি দেখলাম যে না দেবাংশু ভট্টাচার্য হয়তো সেটার কোনো সমাধান দিতে পারছেন না, তার পরবর্তীতে ওনার যিনি সিনিয়র রয়েছেন আমি তাকে বলবো। এইটা তো বেসিক একটা ডেকোরাম, এই জিনিসটা তো বরাবরই আমরা দেখে এসেছি। তাহলে এখানে এই ক্ষেত্রে কেন এই জিনিসটা মেনটেন হলো না? আর বারবার আমরা এই প্রশ্নটা নয়নিকা দিয়েও করেছে, আমরাও করছি, নামটা কেন স্পষ্ট হচ্ছে না? যে প্রশ্নটা আপনি আমাকে করলেন যে নামটা নিতে কি ভয় পাচ্ছেন, করলেন তো আমাকে এবং নয়নিকা দি দুজনের দিকে এই প্রশ্নটা আপনি ছুড়ে দিলেন, কিন্তু আমাদের প্রশ্নটা সমানভাবে এখানেই। যখন 1 বছর আগে আপনার যুক্তি অনুসারে যদি আমি মেনে নিই উনি ভয় পাচ্ছিলেন, এখন তো উনি ভয় পাচ্ছেন না। 50টা মিডিয়া চ্যানেলে উনি গিয়ে গোটা বিষয়ে ডিটেলসে বলছেন যে এইভাবে এইভাবে ফটো হয়েছে, এইভাবে এইভাবে এই হয়েছে তাই হয়েছে। আমি আবারও বলছি, আমি কোনো মহিলার ডিগনিটিকে এখানে প্রশ্ন করছি না, আমি নিজে একজন মহিলা, আমি সেটা করতে পারবো না, আমার দলের শিক্ষা বা আমার শিক্ষা সেই জিনিসটা নয়। কিন্তু আমার প্রশ্নটা এখানে আসছে, সর্বপ্রথম 1 বছর চেপে থাকার কারণ কি? এবং দ্বিতীয়ত যে কথাটা উনি এতবার বলছেন, এই কথাটা উনি সত্যি যদি দলকে ভালোবাসেন, সর্বপ্রথম তো আমি আমার দলের যিনি শীর্ষ পদে বসে আছেন ওনার পায়ের কাছে গিয়ে বলবো যে আমি পাচ্ছি না, এরকম একটা জিনিস হয়েছে। ওই 5 জনের নাম উল্লেখ করে বলবো, যখন আমি এত লড়াই করে নিলাম, এই লড়াইটা তো করার কোনো দরকারই ছিল না। আমি ওনার কাছে গিয়ে ওই 5টা নাম, উনি বলছেন একজনের থেকে বেশি সংখ্যক নাকি, সেই 5টা নাম 7টা নাম, ধরো 10টা ধরে নিলাম, সেই 10 জনের নামটা আমি কেন ওনাকে গিয়ে বললাম না? আমি বুঝতে পারি অনেক সময় বাড়িতে আমরা বাবা বা দাদাকে বলতে পারি না, এরকম অনেক ঘটনা ঘটে জানেন তো। আর সত্যি কথা, যখন এত কথা বলছি, নয়নিকাদির ফেসবুকের কমেন্ট বক্স এবং আমার ফেসবুকের কমেন্ট বক্সটা দেখলে না দাদা আপনার ঘৃণা করবে। বিশ্বাস করুন, যখন রাজনীতিটা ফুল ফ্লেজেডলি করতে শুরু করলাম, কেউ একজন 17, কেউ একজন 15, মানে আমরা প্রত্যেকেই কিন্তু 2015, 17 এবং এই সময় থেকেই রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। তার পরবর্তীতে একটা সময় এলো যখন মা বাবাকে বলতে হয়েছে যে আমার ফেসবুকে ঢুকে কমেন্ট বক্সে ঢুকো না, সহ্য করতে পারবে না। কারণ আমাদের মা বাবারা তো আমাদেরকে ছেড়েছে। মেয়েরা আমরা প্রত্যেকে জানি যে বাবাদের খুব কাছের হয়, হৃদয়ের কাছে। তো সেইখানে আমার বাবা যদি কমেন্ট বক্সে ঢুকে দেখে যে এরকম কটূক্তি করা হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে যে কোথায় কি করে এসছিস, আচ্ছা এই জিনিসটা এরকম হলো, এই জিনিসটা কি করে হলো, আচ্ছা এই সমান একটা যারা করছে তারা তো মানে কোনো না কোনো ভাবে শাসকের সঙ্গেই আছে না না, এত সাহস কারোর আছে? এক্স্যাক্টলি যে কথাটা আমি আপনাকে বললাম, যে কমেন্ট বক্স যেগুলো ভরে যাচ্ছে, কিছু হচ্ছে ফেক অ্যাকাউন্ট থেকে এবং কিছু হচ্ছে বাস্তব অ্যাকাউন্ট। তাদের অ্যাকাউন্টে ঢুকে আমরা দেখতে পাবো ওখানে লেখা আছে বিজেপি, স্পষ্টভাবে লেখা। কিছু জায়গায় দেখতে পাবো যে লেলিনের ফটো আছে। এবং তারা এইসব কটূক্তি করছে, তারা একবারও আমাদেরকে মানে বাড়ি থেকে নামিয়ে রাস্তায় ছেড়ে দিন, অন্য কোথাও মানে ঢুকিয়ে দিতে দ্বিধাবোধ করছে না। আমি যেই কথাটা বারবার বলছিলাম যে সমাজের শুদ্ধিকরণ, যে লড়াইটা আমরা করছি সেটার জন্য আমাদের সমাজের শুদ্ধিকরণের ভারী প্রয়োজন। যারা এই লড়াইগুলো করছিল সেই দিন যদি আমি মনে করে নিই ওই রিক্লেম দ্য নাইট, সেই রিক্লেম দ্য নাইটের সময়তেও রাস্তায় এত ভিড় তো হয়েছিল দাদা, তার মধ্যে কিন্তু তন্ময় ভট্টাচার্যও ছিল। এই জিনিসটা তো ভুলে যাওয়া যাবে না। আজকে তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে এত কিছু আমরা দেখতে পাচ্ছি, সিপিএম কি স্টেপ নিচ্ছে? আমার কথাটা হচ্ছে এই শুদ্ধিকরণ আমরা বলছি, বিভিন্ন মানুষ এসে আমাদেরকে শুদ্ধিকরণের পাঠ করানোর চেষ্টা করছে, কিন্তু দিন শেষে আমরা নিজেরা কি করছি? আয়নার দিকে তাকাচ্ছি নাকি তাকাচ্ছি না? এটা একটা বড় প্রশ্ন চলে আসে। কিন্তু শুধুমাত্র তাই নয়, যদি বৃজভূষণ সিংয়ের কথা একটু মনে করিয়ে দিই, যিনি অভিযোগটা করেছিলেন উনি কিন্তু কোনো সাধারণ মহিলা নয়, তাই তো? উনি যিনি অভিযোগটা করেছিলেন উনি আমাদের ভারতবর্ষকে অলিম্পিকে রিপ্রেজেন্ট করে এসছেন। উনি যদি সুরক্ষিত না হয়, আমি আপনি মানে নয়নিকা দি আমি কে? আমার কথাটা হচ্ছে সেখানে। এবং উনি যখন রাস্তায় দিল্লির রাজপথে ওই আন্দোলনটা করছিলেন, শুধুমাত্র উনি কিন্তু রাস্তায় লুটিয়ে পড়েননি, ওনার পাশে ছিল আমার ভারতবর্ষের পতাকাটাও। তারপরে আপনি বলছেন ভারতীয় জনতা পার্টি, সিপিএম এদেরও বিভিন্ন নেতা নেত্রী সময়ের ধরনের ঘটনা ঘটেছে, তাই টিএমসির সময়ও ঘটবে না? একদমই নয়। আই এম নট জাস্টিফাইং ইট। এবং তাই জন্য স্পষ্ট ভাষায় আমরা দেখতে পাচ্ছি, এটা আমার কথা নয়, আমরা দেখতে পাচ্ছি যে মনোজিৎ, যার সাথে ওই টিএমসিপির একটা লিঙ্ক খুঁজে দড়ি হিসাবে টেনে আনা হচ্ছে, ও তো টিএমসিপিটা কার্যত চালাতো। হ্যাঁ করেছে, এই জিনিসটা তো স্বীকার করেছে, এই জিনিসটা তো আমরা এরকম করিনি যে আমরা ছেড়ে দিয়েছি।
এটা তো বলা হয়েছে, কিন্তু আমি আবারও বলছি, when it comes to আমরা যখন এই জিনিসটা বলছি যে তৃণমূল ছাত্র পরিষদের সময় একসময় যুক্ত ছিল, তখন আমরা এই জিনিসটা উল্লেখ করছি যে একটা মানুষের মাথার মধ্যে কি চলছে সেই জিনিসটা বোঝার ক্ষমতা কিন্তু কোনো মানুষ অবশ্য অপরাধী সে তো পুলিশ বিভাগেও থাকতে পারে, সে অন্য পেশাতেও থাকতে পারে। এবং বিজেপির সাথে বা সিপিএম এর সাথে আমাদের পার্থক্যটা কোথায় জানেন? ঠিক এরকম একটা অভিযোগ, সমান অভিযোগ কার্তিক মহারাজের বিরুদ্ধে উঠেছে, আমি নামটা নিয়েই বলছি আপনাদের চ্যানেলে, কিন্তু তাদেরকে ডিফেন্ড করার জন্য মরিয়া চেষ্টা করে যাচ্ছে বিজেপি। এই জিনিসটা কিন্তু তৃণমূল করেনি, এই জিনিসটা তো আমরা অস্বীকার করতে পারবো না, এটা তো স্পষ্ট জায়গা যে অভিযোগটা কিন্তু সমান। একটু ঘেটে দেখুন, অভিযোগটা সমান রয়েছে, কিন্তু সেখানে একটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি বিজেপি কারোর সামনে শিল্ড হয়ে দাঁড়াচ্ছে, না না এই ওনাকে ধরতে দেবো না, ওনাকে ধরলে কিন্তু আমার ভোট ব্যাংকটা কমে যাবে, 26-এর আগে ভোট ব্যাংক কমে যাবে, ওনাকে সামনে রেখে আমাকে ভোটটা চালাতে হবে, ওনাকে ধরতে দেবো না। কিন্তু সমানভাবে এই মনোজিতের ঘটনা, যে কথাটা নয়নিকাদি বলছিল, ওই আইআইএম এর যে ঘটনাটা ঘটেছে জোকায়, সেখানে যদি কোনো রাজনৈতিক গন্ধ পাওয়া যেত, ওরা নেকড়ে হায়নার মতো ঝাঁপিয়ে পড়তো, কিন্তু সেই গন্ধটা পায়নি। এই আইআইএমটা কি হয়েছে না হয়েছে আমি জানি না, শঙ্কুদেব পান্ডা বলেছেন। এই গোটা বিষয়টা চলছে, ওই সিলেক্টিভ প্রতিবাদ যে কথাটা আমি বলছিলাম, এটা ভারী ডিজিজ, এটা ভারী অসুবিধা, এইটার সাথে আমাদেরকে লড়তে হবে। তাই জন্যই আমরা বলছি যে যে প্রতিবাদের কণ্ঠটা আপনি যেই মহিলার কথা বলছেন, উনি যদি 1 বছর আগে তুলতেন, ওনার পাশে আমার দল দাঁড়াতো, আমার দল দাঁড়াতো, এটা আমার পরিবার, তৃণমূল কংগ্রেস একটা পরিবার। আমি আবারও বলছি, পরিবারে হতেই পারে যে কেউ, আমি আবারও বলছি যে যেই কথাটা উনি বলেছেন সেইখানে আমার প্রশ্ন করার জায়গা বা সেই ঔদ্ধত্য বা আমি তো পুলিশ নই, সেই জায়গাটা আমার নেই, কিন্তু আমার জায়গাটা হচ্ছে এখানে, যদি আমি সেই অভিযোগটাকে সত্যি মেনেও নিই, কেন আমি ওই 5 জন বা 2 জন বা 7 জন, যে সংখ্যাটা উনি স্পষ্টভাবে উল্লেখই করেননি, আমি জানি না সংখ্যাটা, আপনার সামনে বসে যে আমি এতক্ষণ কথা বলছি আমি সংখ্যাটা জানি না, ওই নামটা আমি জানি না, যদি নামটা আমি জানতাম তাহলে অবশ্যই আমার কোনো স্টেপ নেওয়ার আগে আমার দল নিত। Gauri Devi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222 97756962237. আপনারা যেহেতু আইটি সেলের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের, এবং সমস্ত রাজনৈতিক দলেরই আইটি সেল, মানে এটা তো খুব নতুন সাম্প্রতিক ভারতের রাজনীতিতে, এবং আমার খুব ভালো লাগে এটা ভেবে যে আপনাদের আইটি সেলের প্রেসিডেন্ট হচ্ছেন তরুণ দেবাংশু। তো তার যে সমীক্ষা, আমি মাঝে মাঝে বলি দেবাংশুকে, ও সাংবাদিক বা ও সেফোলজিস্ট হলে বোধহয় আরও বেশি নাম করতো। তা আমি একটা দুটো প্রশ্ন করছি, আমি জানি না আপনারা যদি আইটি সেলের এটা আপনাদের এ বিষয়ে বলা বারণ থাকে আপনারা বলবেন না, কিন্তু আমি আপনাদের প্রশ্নটা করছি। সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের আইটি সেলের রাজন্না হালদারের মতো মুখ যদি তৃণমূলের বাইরে চলে যায়, আপনাদের আইটি সেলে কতটা ক্ষতি হবে? যাই হোক, এখন তো এপ্রিল মাস চলছে না যে আমরা মজাটা করছি এটা নিয়ে, যাই হোক এটা বলার কারণটা অন্য জায়গায়, যে আইটি সেল বা রাজন্না এই দুটোর সাথে কোনো যুক্তিযুক্ত কথাই নেই সর্বপ্রথম, এবং দ্বিতীয়ত যদি আমরা এপ্রিলের 1 তারিখ বসে এই কথাটা বলতাম তাহলে না হয় আমি অনেকটা গল্প বানিয়ে বানিয়ে আপনাদেরকে বলতে পারতাম, কারণ আমরা প্রত্যেকে জানি এপ্রিল 1 তারিখ এপ্রিল ফুলস ডে, ঠিক আছে? তো সেখানে দাঁড়িয়ে রাজন্না হালদার শুধুমাত্র আইটি সেল নয়, তৃণমূল যদি আমি গোটা মানে অ্যাজ আ ওয়াইডার অ্যাসপেক্টে কথা বলি, তৃণমূলের জন্য কোনো ক্ষতি বা কোনো লস সেটা নয়, কিন্তু যে চিত্রটা রাজন্না মানে তুলে ধরার চেষ্টা করছে টু ক্রিয়েট আ ভ্যালু, সেই জিনিসটা বড্ড ভুল, এবং তাই জন্যেই হয়তো আজকে আমাদেরকে এখানে বসতে হয়েছে, কারণ কেউ একজন নিজের কথাগুলোকে দলের কথা হিসাবে ব্যাখ্যা করে কিছু জিনিস এমনভাবে দেখানোর চেষ্টা হচ্ছে যাতে সাধারণ মানুষেরা কিন্তু ডান দিক থেকে বাদে একটু দুবার কনফিউজড হয়ে যাচ্ছে। যে কথাটা আমি আগেই বললাম যে রাজন্না দি, আমি নাম নিয়েই বলছি যেহেতু আপনি প্রশ্নগুলো নাম নিয়েই করছেন, উনি এখন তার পরিচিতিটা কি সেই জিনিসটা আমিও ঠিকঠাক জানি না, আমার সহযোদ্ধা এখানে রয়েছেন নয়নিকারি, সেও হয়তো গোটা বিষয়টা জানে না, অবগত নয়, কারণ উনি একবার বলছেন আমি কর্মী নই, একবার উনি বলছেন যে আমি আবার কর্মী, একবার উনি বলছেন না আমি তো নেত্রী নই আমি অভিনেত্রী। তাহলে স্পষ্ট ওনার জায়গাটা এখন কোথায়, উনি নিজে কি সেই জিনিসটা জানেন? আমার প্রশ্নটা হচ্ছে সেখানে। একটা মেয়ে হিসাবে এইটুকুনি প্রশ্ন তো আমি ওনাকে করতে পারি, যখন দিদি বলে সম্বোধন করছে এইটুকুনি আমার অধিকার রয়েছে। তো সেখান থেকেই আমি বলছি, যদি নিজে স্পষ্ট না থাকতে পারি না, তাহলে ওই নাম নেওয়ার ক্ষমতাটা আমার আসবে না। তাই জন্যই হয়তো এখনো কোনো নাম আপনার বা আমার চোখের সামনে উঠে আসলো না দাদা।
না, আমাদের অনেকের ধারণা, আমি জানি না, দেখো আইটিতে বা সোশ্যাল মিডিয়াতে এখন সব কিছু তো সংখ্যা দিয়ে গোনা যায়, মানে এখানে তো কোনো ধোঁয়াশা নেই। আমি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি বাদ দিলাম তালিকা থেকে। আমি দেবাংশু ভট্টাচার্য, তার একটা বিরাট ফ্যান ফলোয়ার্স আছে। এটা বিনয়ের জন্য আপনারা চুপ করে বসে আছেন, কিন্তু এটা সবাই জানে। দেবাংশুর একটা বিরাট ফ্যান ফলোয়ার্স আছে। কিন্তু তৃণমূল কংগ্রেসে এদের বাদ দিলে রাজন্যা তো বোধহয় সবচেয়ে বেশি ক্রাউড পুলার। কোথাও তিনি তৃণমূল কংগ্রেসে বা টিএমসিপিতে না থাকলে এটা আইটি সেলগতভাবে আপনাদের ক্ষতি না? না না। কেন জানেন? কারণ ওই দেবাংশু ভট্টাচার্যের কথা আপনি উল্লেখ করলেন, ওনার ওই একটা লাইন আছে, দিদির ছবি সরবে যবে, বন্ধু সেদিন খেলা হবে। খেলা ইতিমধ্যে হয়ে গেছে। তো সেখানে ওই ক্রাউড পুলারটা আমাদের দলে উনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা আমাদের কাছে ভীষণ স্পষ্ট, ভীষণ স্পষ্ট, কাচের মতো স্পষ্ট। তো মমতা বন্দ্যোপাধ্যায় যার মাথার উপর যখন হাত রাখেন, সেই তখন ক্রাউড পুলার হয়ে যায়। এইটা আমাদের কাছে এতটাই স্পষ্ট যে সেখানে ওই হাত রাখার জায়গায় সে নিচে কে বসছে সেই জিনিসটা আমরা কেউ দেখি না। আমরা জানি যে হাতটা মাথায় পড়েছে এবং আমাদের কাজটা আমাদেরকে এবার করে নিয়ে যেতে হবে, শুধুমাত্র এইটুকুনি। কারণ এই হাতটা মাথায় পড়লেই ক্রাউড পুলার। কারণ আমাদের তৃণমূল কংগ্রেসে অন্তত আমরা প্রত্যেকে যখন ভোটটা দিই, আমরা যখন চোখটা বন্ধ করি না ইভিএমে ভোটটা দেওয়ার সময়, তখন আমাদের চোখের সামনে একটা মুখ ভেসে ওঠে, সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবং অবশ্যই উনি যেই রাজনৈতিক যুদ্ধটা এতদিন ধরে করে এসছেন, সেই যুদ্ধর কথাটাও আমাদের মানে স্লাইড শোতে মাথায় চলে। তাই জন্যই কিন্তু বারবার আঙুলটা ওই জোড়া ফুলের জায়গাতেই যায়। তাই সেখানে যে নামটা আপনি নিচ্ছেন, বা যদি আমি অন্য কোনো নামও রাখি, আমরা সকলে এই কথাটাই বলবো। এটা যদি আপনি আমার প্রেসিডেন্টকেও জিজ্ঞেস করেন, অর্থাৎ দেবাংশু ভট্টাচার্যকে জিজ্ঞেস করেন, উনিও বলবেন যে আমার শক্তি কিন্তু অবশ্যই যিনি আমাদের মাথার উপর বসে আছেন। তাই জন্যই তো এই লাইনটা লেখা হয়েছিল যে দিদির ছবি সরবে যবে, বন্ধু সেদিন খেলা হবে। তো আমি সমানভাবে বলছি, ওনার কথাটা ধার করেই আমি বলছি যে তৃণমূল কংগ্রেসে আলাদা করে কেউ কিছু নয়। আমাদের যেই একজন শীর্ষে মাথায় বসে আছেন এবং তার পরবর্তীতে যিনি পথপ্রদর্শক অর্থাৎ অভিষেক দা, ওনার কথাও না বললে নয়। তো এই দুজনকে দেখে আমরা রাজনীতি করি। সর্বপ্রথম মমতা বন্দ্যোপাধ্যায় যেই আবেগ, এবং দ্বিতীয়ত অভিষেক দা যেইভাবে আমাদেরকে পথে প্রদর্শন করিয়ে নিয়ে চলেছেন, আঙুল ধরিয়ে এগিয়ে নিয়ে চলেছেন, আমরা এই দুজন যখন আছে আমাদের আর কোনো অসুবিধা নেই। তা সেখানে যেই নামটা আপনি নিলেন, আপনি অনেক বড় স্ট্রেচারে ওনাকে তুলনা করে ফেললেন দাদা। এই জিনিসটা কিন্তু আমরা সহমত নই। আমি একবার নয়নিকার কাছে যাবো। নয়নিকা, কোথাও কি নির্বাচনের প্রচারে তো আপনারা দুজনেই ছিলেন, মানে উপাসনা এবং আপনি দুজনেই তো ছিলেন দেবাংশু নির্বাচন প্রচারে। আপনারা তো সে ঘাটি গেড়ে বোধহয় বসেছিলেন। আমার কাছে যতদূর সম্ভব খবর আছে আপনারা ব্যাক অফিসটাও সামলেছেন, আপনারা সেখানে পড়েছিলেন, একেবারে মাটি কামড়ে পড়েছিলেন। সেখানে তো রাজন্যা গিয়েছিল এবং রাজন্যা যাওয়ার ফলে রাজন্যা আমাদের এইখানেও বলছিল একটা বোধহয় কোথাও দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে কোনো ব্যক্তিত্বের সংঘাত হয়েছিল না। যেই প্রথমে একটা কথা বলি, যে তমলুকের নির্বাচনে 2024 সালে আমরা দেবাংশু ভট্টাচার্য এবং দলের প্রচারের জন্য গিয়েছিলাম, এবং সেখানে ব্যাক অফিস আমরা দুজনই সামলেছিলাম। পুরো 3 মাস কিন্তু আমরা ওইখানেই ছিলাম তমলুকে। তো আমরা ওই তমলুকের নির্বাচনের শুরু থেকে শেষ অবধি দেখেছি। এবং যার কথা বলছেন রাজন্যা, তিনি গিয়েছিলেন একদিন প্রচারে এবং সেখানে গিয়ে একটা মন্তব্য করলেন, এবং সেটা হচ্ছে দেবাংশু ভট্টাচার্য দেবের অংশ বা আল্লাহর অংশ। আমি জানি না যে কোনো মানুষকে যে নির্বাচনী প্রচারে দাঁড়িয়েছে এই একটা শব্দ ব্যবহার করা যায় কি না, যে একটা দুটো ধর্মেরকে আমি ভগবান হিন্দু ধর্মকেও টানলাম, আমি আল্লাহকেও টেনে আমি মুসলিম ধর্মকেও মিলিয়ে দিলাম, দিয়ে আমি তার ভোট প্রচার করছি। মানুষ কি এটা খুব ভালোভাবে নিয়েছিল? পরবর্তীকালে ক্ষমা চাইতে হয়েছে। আমি এখানে উপাসনাকে জিজ্ঞেস করবো, সেদিনকে আপনারা ছিলেন ওখানে? হ্যাঁ, ওখানে আমরা ছিলাম না। আমরা ওখানে ছিলাম না। প্রথম ফোন রাজন্যাদি যখন মেদিনীপুরে পা রাখে, প্রথম ফোনটা আমার ফোনে ঢোকে যে কোথায় প্রোগ্রাম হচ্ছে। সেখানে একবার স্বাভাবিকভাবে যিনি ক্যান্ডিডেট রয়েছেন ওনার সাথে দেখা করার জন্য। তো আমরা যেহেতু সেখানে ছিলাম না, যারা ক্যান্ডিডেটের সাথে সেখানে উপস্থিত ছিল ফিল্ডে, তাদের নাম্বারটা আমরা তাদের কনভে করে দিই, এবং ক্যান্ডিডেটের নাম্বার স্বাভাবিকভাবে রাজন্যাদির কাছে ছিল। তো সেখানে পরবর্তীতে যাওয়া হয়, এবং আমরা যখন এই গোটা খবরটা পাই, সেটা হয়তো সম্ভবত মধ্যরাত্রি, সেই দিনই রাত্রিবেলা আমরা খবরটা পেয়ে গেছি যে রাজন্যাদি এরকম ঢুকে সেখানে এরকম কোনো বক্তব্য রেখেছেন।
আমি আজকের দিনে মনে করি। এবং মানুষ খুব ওটা নিয়ে বিরক্ত, মানুষকে খুব ক্ষোভ হয়েছে এবং দুটো ধর্মের মানে মানুষ। ওই ক্ষোভের আঁচ আপনারা ওখানে পেয়েছেন? হ্যাঁ, এটা কিন্তু ভোট বাক্সে কিছুটা হলেও প্রভাব পড়েছে, কিছুটা না অনেকটাই। এবং আমি বলছি রাজনা দেবী পরবর্তীকালে এই নিয়ে বলেন যে আগুন ঝরানো বক্তব্য নাকি তমলুকে দেওয়া হয়েছে। এইটা কি আগুন ঝরানো বক্তব্য হলো? আগুন লাগানো যে হ্যাঁ, যে মানুষ মানে আপনারা সেদিনই বুঝে গেছিলেন যে এর একটা প্রভাব পড়েছে আঁচ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে সাধারণ মানুষ কিছু বলেছিল এটা শোনার আমাদের পর? কাছে আমরা স্বাভাবিকভাবে যখন যে আপনি কথাটা বললেন যে আমরা ব্যাক অফিস সামলাচ্ছিলাম, তো সেখানে সর্বপ্রথম ফোনটা যখন ঢুকতো আমাদের কাছে অব্দি আসতো, যারা এই ক্যান্ডিডেটকে লোকে রিচ ফোন করতে করে চাইতো বলছে এরকম বক্তব্য? ফোন করে বলছে, বা সেখানের আঞ্চলিক যারা লোকজনরা রয়েছে নেতৃত্বদের কাছ থেকে তো আমরা অনেক কিছু জানতে পারছিলাম সেই সময়। তাদের কিন্তু যে রিয়াকশনটা তারা দিচ্ছিলেন সেটা কিন্তু কোনো ক্ষেত্রে পজিটিভ ছিল না। আজকে যখন রাজন্যাদি টিভিতে এসে এত কথা বলছে তখন আমাদের এখন অন্তত মনে হচ্ছে, আমি বাস্তবে বলছি আপনাকে, আমার মনে হচ্ছে সেটা হয়তো কোনো ইন্টেনশনাল ছিল। কারণ দেবাংশু ভট্টাচার্য সেখানে যেইভাবে লড়ছিলেন সেই লড়াইটা তো আমরা প্রত্যেকে সাক্ষী, মানে অন্তত আমি নয়নিকাদি সাক্ষী এবং যারা সেখানে ফিল্ডে ছিলেন তারা প্রত্যেকে সাক্ষী। তারা প্রত্যেকে জানে যে কিভাবে সেখানে পরিশ্রমটা করা হয়েছিল। আমরা দিন রাত সেখানে পড়ে থেকেছিলাম, মানে 3-3.5 মাস একটা প্রচারের জন্য কোনো জায়গায় পড়ে থাকাটা তো সত্যি চারটিখানি কথা নয়। এবং সেখানে সব কিছু মানে যতটা সম্ভব আমরা সব করেছি, কিন্তু খুব আশ্চর্যজনকভাবে যখন দেখতে পাচ্ছি একটার পর একটা ওই এইটা। তাহলে কি কোথাও আপনার মনে হচ্ছে যে দেবাংশু ভট্টাচার্য তার নির্বাচনে রাজন্না হালদার ইচ্ছে করে সাবোতাজ করেছে? না, ইচ্ছাকৃত এই শব্দটা আমরা কিন্তু ব্যবহার করছি না। আমরা বলতে চাইছি যে আপনি ধরুন বক্তব্য রাখছেন একটি প্রত্যন্ত গ্রামে এবং যেইখানে ধর্মীয় ইস্যু টেনে ধরছেন, যেটা আমরা সচরাচর রাজনীতিতে তৃণমূল কংগ্রেস করে না। আপনি ধর্মীয় ইস্যুগুলো ভগবান আল্লাহকে টেনে ধরলেন, এটা তো গ্রাউন্ডের মানুষরা কীরকমভাবে নিচ্ছে আপনার বোঝার কথা। এবং আপনাকে সেই বক্তব্যতে ক্ষমা চাইতে হয়েছে, মানে চাইতে হয়েছে মানুষের কাছে, জনগণের কাছে। এটা কি আপনারা চাপ দিয়ে ক্ষমা না না না, চাপ দিয়ে নয়, ওখানকার মানুষ উত্তপ্ত এই মানে শব্দতে, ওখানকার হিন্দুরা উত্তপ্ত, ওখানকার মুসলিমরা উত্তপ্ত। আপনারা কি জানালেন রাজন্নাকে? না, এটা তো মিডিয়া হয়ে গেছিল এবং গ্রাউন্ড রিপোর্ট তখন বলছে। দেখুন, যারা ভোট করে নির্বাচন করে, আপনি হয়তো ভালোই জানবেন যে যারা গ্রাউন্ডে পড়ে থেকে রাজনীতি করে একদম বুথে বুথে, তারা কিন্তু বুঝতে পারে মানুষের পালস কোন দিকে ঘুরছে। এই বক্তব্যের পরে মানুষের খুব একটা ক্ষোভ হলো যে কেন এই বক্তব্য কলকাতা থেকে একজন আসা একজন নেত্রী, মানে তখন তথাকথিত নেত্রী ওয়ার্ডটা ইউজ হচ্ছে, নেত্রী কেন বলল। এবং পরবর্তীকালে এটা যে মানুষের কাছে ক্ষোভ হয়ে দাঁড়াচ্ছে, এটা কিন্তু তখন, কারণ টিভি বিভিন্ন নিউজ চ্যানেলগুলো এটা তখন প্রচার করা শুরু করে দিয়েছে, সোশ্যাল মিডিয়া জুড়ে সেই একটাই বক্তব্য। এবং বিজেপি তাহলে মোটের উপরে দেবাংশুর এই বক্তব্যের ফলে ভালো হয়নি, ক্ষতি হয়েছে একদম স্পষ্ট, একদম স্পষ্ট। এইটা আপনাদের স্টুডিওতে এসে বলে গেছে আগুন ঝরানো বক্তব্য তমলুকে নাকি দিয়েছে। আমি বলবো এটা সত্যিকারে আগুন লাগানোর বক্তব্য। এবং যে কথাটা আপনি বললেন যে ইন্টেনশনাল মনে করেন কি করেন না, আমি সর্বপ্রথম যখন আমরা এই গোটা কনভারসেশন শুরু করি সেখানে আমি বলেছিলাম যে নেত্রী এই কথাটা কিন্তু অনেকটা ভার রয়েছে। তাহলে যখন তার নামের পাশে নেত্রী কথাটা ব্যবহৃত হচ্ছে, আমাকে তো বুঝতে হবে কোন বক্তব্যটা আমি কোথায় গিয়ে বলবো। আমরা প্রত্যেকে সেই জিনিসটা জানি, আমরা যখন স্টেজে উঠে মাইকটা ধরি আমরা জানি এই ভিড়টার জন্য এই বক্তব্যটা রাখলে ঠিক আছে, এটা তো স্বাভাবিক। আমরা প্রত্যেকটা মানুষ ছাত্র রাজনীতি করে উঠে এসেছি, আজকে আইটি সেলের একটা পদে রয়েছে, আমরা তো লোকাল রাজনীতিও করেছি, লোকাল যখন স্ট্রিট কর্নার হয় সেখানেও তো বক্তব্য রাখতে যাই। আমাকে তো অন্তত বুঝতে হবে যে হাওয়াটা কোন দিকে গড়াতে পারে, এটা তো স্বাভাবিক। এবার একটা মানুষ বুঝতেই পারলো না যে হাওয়া কোন দিকে গড়াতে পারে এবং সেই বিষয়ে সে তীক্ষ্ণ একটা আগুন ঝরানো বক্তব্য সেখানে দিয়ে এলেন। ওখানে যে টেন্ট রয়েছে, টেন্টে ওই ফুলকি পরে আগুন ধরে গেল এবং এই জিনিসটার ব্যাপারে উনি পরবর্তীতে হাত তুলে দিলেন, না আমি তো আগুন ঝরানো বক্তব্য রেখেছি। এইটা আমাদের কাছে, যেহেতু আমরা সেখানে ছিলাম, 3 মাসের পরিশ্রমটা তো কম নয় দাদা। সেখানে শুধুমাত্র দলের মুখ চেয়ে, শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ চেয়ে এবং অবশ্যই প্রার্থীর মুখ চেয়ে সেখানে যে আমরা এতদিন পড়েছিলাম, আমাদের লড়াইটা আমাদের একটা জায়গায় ছিল। সেই লড়াইটা ভারী কঠিন ছিল যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আমরা সকলে লড়ছি। তো সেইখানে যদি আমাদের নিজের একজন গিয়ে এসে বুঝতেই পারলো না আমি কি বক্তব্য রাখলাম, এবং সেই বক্তব্যের মাঝখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাড়িতেই একটা মার্চিস উনি ফেলে দিয়ে চলে এলেন, যেখানে আগুনটা ভীষণভাবে, সেই আগুনে হয়তো আমরা প্রত্যেকে পুড়েছি নাকি পুড়তে পারতাম সেই বিষয়টা আমি জানি না, কিন্তু এটা অন্তত ওনার বোঝা উচিত ছিল বলে আমি মনে করি। কথা বলছেন তাতে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে এ তো সাংঘাতিক অভিযোগ যে দেবাংশুকে হারানোর জন্য
রাজন্যার এই বক্তব্য, মানে না, এই ম্যাচের না না কাছে ফেলে ওইটা আমরা আসা? বলছি না, আমরা টিপিক্যালি বলতে চাইছি ওইটা কিন্তু একটা মানে ওয়ান অফ প্রভাব দ্য পড়েছে, রিজনস, প্রভাব পড়েছে। ওই আমি বলতে চাইছি না সেটাই একমাত্র রিজন, আমি বলতে চাইছি ওয়ান অফ দ্য রিজন। ঠিক আছে, এই কথাটা আমরা বলতে চাইছি, এই জিনিসটা ভীষণ স্পষ্ট করে বলে দেওয়া ভীষণভাবে জরুরি, কারণ ওয়ান অফ দ্য রিজন বটে। যে কথাটা আপনার এখানেই যেহেতু বলে দিয়ে গেছে, তাই জন্য হয়তো আমরা এটার কাউন্টার দিতে বাধ্য হচ্ছি, কারণ আমরা সেখানে উপস্থিত ছিলাম। যে মার্চ যখন আগুন ঝরাচ্ছি, আমার বোঝা উচিত যে আমি কোন জায়গায় আগুনটা ঝরাচ্ছি। অবশ্যই। এবার আমি যে প্রশ্নটা করব, আপনার ইচ্ছে হলে উত্তর দেবেন, না ইচ্ছে হলে উত্তর দেবেন না, সেটা হচ্ছে নির্বাচনের ফলাফল বেরোনোর পর আপনারা জানেন যে সায়ন ব্যানার্জি, সিপিএম প্রার্থী যিনি ছিলেন, তিনি একটা ফেসবুক লাইভ করেছিল, আপনাদের মনে আছে নাকি জানি না। সেইখানে খুব স্পষ্ট বলেছেন যে দেবাংশুকে উদ্দেশ্য করেই বলেছিল যে দেবাংশু জানতেও পারলো না যে অনেকে আসলে শুভেন্দু অধিকারীর হয়ে কাজ করেছে তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে। এক্ষেত্রে আপনাদের কি মনে হয় যে এই গোটা ঘটনার সঙ্গে শুভেন্দু অধিকারীর কোনো না কোনো যোগাযোগ আছে বা নিয়ন্ত্রণ আছে? দেখুন, দলের প্রচারে আমরা গিয়েছিলাম, তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য ছিলেন। তার হারার কি কি কারণ আছে নিশ্চয়ই প্রার্থীর থেকে তার বিশ্লেষণ দল নিয়েছেন, উচ্চ নেতৃত্ব নিয়েছেন। তিনি হয়তো এই বিষয় বিশ্লেষণ করেছেন যে তার কোন কোন কারণে তার এই পরাজয়টা হয়েছে। কারণ একটা মানুষ ওখানে না পরাজয়টা হতে পারে, এটা খুব আশা করার, মানে আমাদের কাছে যেহেতু আমরা ছিলাম, হয়তো আমাদের আশা করাটা খুব কষ্টের হয়ে উঠেছিল। কিন্তু সে তো তার মতন করে বিশ্লেষণ করেছেন, উচ্চ নেতৃত্বর কাছে নিশ্চয়ই এই ব্যাপারে বিশ্লেষণ করেছেন। তারা যদি মনে করে যে, আমার সরাসরি প্রশ্ন হচ্ছে, শুভেন্দু অধিকারীর রাজন্যা হালদারদের মাধ্যমে কি এইরকম ম্যাচের টুকরো বা ম্যাচের কাঠি ফেলেছিল? সেই জিনিসটা আগামী দিনে স্পষ্ট হয়ে যাবে, আর কটা দিনের অপেক্ষা হয়তো। আমরা অনেক কিছুই কিন্তু টিভি চ্যানেলের মাধ্যমে শুনতে পাচ্ছি, কিন্তু সেইগুলোর পিছনে একটা প্রশ্নচিহ্ন রয়েছে, এবং আমরা ভীষণভাবে অপেক্ষা করছি যখন প্রশ্নচিহ্নটা সরে যাবে, এটার স্পষ্ট উত্তর না হয় সেদিন আপনার সাথে বসে আমরা কফি খেতে খেতে দেব। কারণ যেই প্রশ্নটা আপনি করছেন, আমি আবারও বলছি, আমরা তো ভবিষ্যৎবাণী জানি না, তো সেখান থেকে এইটার উত্তর আমরা কতটা দিতে পারবো এখন, সেটা একটা বড় প্রশ্নের। কিন্তু যে কথাটা আপনি সর্বপ্রথম বললেন যে অনেকে, সায়ন ব্যানার্জি সম্ভবত উনি এই কথাটা বলেছেন, সায়ন ব্যানার্জি নিজে কত ভোট পেয়েছিলেন? না, উনি তো ভোটের জন্য বলেননি, উনি উনি- উল্টে বলছিলেন যে এবং- দেবাংশু তাকে অবহিত করার জন্য বলছিলেন, মানে উনি তো নিজের ভোট নিয়ে কিছু তাহলে বলেন। আপনি নিজে ভাবুন তো, যে আমি নিজেই কিছু পাইনি কিন্তু আমাকে অন্য কাউকে ছোট করতে হবে, মানে কতটা এদের ব্যাপার স্যাপার, বিশাল ব্যাপার। এবং সায়ন ব্যানার্জিকে যখন এই তন্ময় ভট্টাচার্য, আমি আবারও তুলতে বাধ্য হচ্ছি, তন্ময় ভট্টাচার্যের একটা খুব সুন্দর ফটো এবং চিত্র ভাইরাল হয়ে গেছে ইতিমধ্যে, তো সেই চিত্রগুলো যখন দেখিয়ে হয়তো তাকে প্রশ্ন করা হচ্ছিল কোনো মিডিয়া চ্যানেলের মাধ্যমে, তখন উনি বলছিলেন যে না, এই বিষয়ে তো আমার সিনিয়ররা উত্তর দিয়ে দিয়েছে। তাহলে যখন উনি এই গোটা বিষয়টার মানে কাঁধ থেকে ঝেড়ে দিলেন রীতিমতো, সেটা দিয়ে আমরা বুঝতে পারছিলাম যে কতটা ওদের মানে ওদের যেই পার্টিটা রয়েছে সেখানে কতটা ওদের মুখ বন্ধ করে থাকতে লাগে। আজকে দেখুন, আপনি যে প্রশ্নগুলো করছেন সেগুলো কিন্তু আমরা খুব সুন্দরভাবে উত্তর দিচ্ছি, সেটা আমি হই বা আমার সহযোদ্ধা হোক না কেন। তো সেখানে আমি মনে করি যখন তৃণমূলের উপরে কেউ আঙুলটা তোলে, তাদেরকে অন্তত এই জিনিসটা বলে দেওয়া ভীষণভাবে জরুরি যে তৃণমূল কংগ্রেস কিন্তু আমাদেরকে এই বাক স্বাধীনতাটা দিয়েছে, এবং এই জিনিসটাও কিন্তু একটা অগ্রগতির প্রতীক, তাই না? তো আমরা যে আজকে বলতে পারছি এই কথাগুলো, আপনার সামনে বসে এতক্ষণ ধরে আমরা কনভারসেশনটা করছি, এই জিনিসটা শুধুই পারছি কারণ আমাদের মাথার উপর ওই সিপিএমের চিহ্ন বা বিজেপির চিহ্নটা নেই। এটা হচ্ছে আসল কথা। আমরা শুধুমাত্র ওই রাজনীতি করতে হবে বলে, কোনো ঘোলা জলে মাছ ধরতে হবে বলে আমরা রাজনীতি করি না। আমরা বাস্তবে তৃণমূল কংগ্রেস মানুষের উপকারের জন্য রাজনীতি করে। তাই জন্যই হয়তো আজকে উপাসনা চৌধুরী হোক বা নয়নিকা রায়, আজকে আমরা সকলে বসে আপনার সাথে মুখোমুখি এই কথাগুলো বলতে পারছি, যে কথাগুলো ভীষণভাবে বলা জরুরি ছিল। অনেক দিন ধরে হয়তো আমরা অনেক কিছু জেনেও চুপ করে, মানে চেপে রয়েছি। তো সেই কথাগুলো আজকে আপনার সামনে প্রকাশ হলো। এই যে বিশেষ ব্যক্তির কথাটা আপনি বারবার তুলছিলেন, অর্থাৎ রাজন্যা হালদার, তো ওনার কথাগুলো আমরা সেখানে আমরা ব্যাখ্যা করে বললাম। তো আমরা মনে করি যে এইটাই হয়তো সব পার্টির ডিফারেন্স, অন্তত তৃণমূল কংগ্রেসের সঙ্গে। আমি এবার যে প্রশ্নটা করব, এই প্রশ্নটা অন্যভাবে নেবেন না, ব্যক্তিগতভাবে নেবেন না, কিন্তু এই প্রশ্নটা খুব জরুরি। সেটা হচ্ছে, আমি দেখলাম উপাসনা যেরকম ভারতীয় জনতা পার্টির থেকে ট্র্যাক চেঞ্জ করে একটু এই রকম আর কি, মানে ইসরায়েলের ইরানে বোমাবর্ষণের মতো একটু মৌকা পেয়ে একটু বোমা বর্ষণ করলো বামেদের দিকে। কোথাও কি আইটি সেলের
আপনারা খুব গুরুত্বপূর্ণ জায়গায় আছেন, সেখানে দাঁড়িয়ে এই যে আমরা দেখি বামেদের একের পর এক মুখ, মানে মীনাক্ষী, দীপশিতা, ঐশী, একের পর এক মুখ রয়েছে। তৃণমূল কংগ্রেস তো এইরকম কোনো ছাত্র নেত্রী, যুবনেত্রীর মুখ এখনো নেই, ভবিষ্যৎটা জানি না। সেক্ষেত্রে কি কোথাও মনে হয় যে রাজন্যা একটা খুব ফাঁকা মাঠ পেয়ে গিয়েছিল এবং সেই মাঠটাতে সে পুরোপুরি যতটা পেরেছে সেটা সদ্ব্যবহার করেছে? না, উপাসনা একটা লাইন বলেছিল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা দিদি যার মাথায় হাত রাখে আমরা তাকে শ্রদ্ধা করি বা সেই জায়গাটাই দিই। ওইখানে আজকে রাজন্যা আছে, কালকে অন্য কেউ থাকতে পারতো, পরশুদিন অন্য কেউ থাকতে পারতো। কাউকে রাখা হয়েছে, আমরা তাকে মানে সমর্থন করছি। এখানে ফাঁকা মাঠে গোল দেওয়ার নয়। উনি কিন্তু তৃণমূল ছাত্র পরিষদে বা তৃণমূল যুব নেতৃত্বের মধ্যে এইরকম ঝকঝকে মুখ, মানে আমি বলছি মীনাক্ষী, আমি বলছি দীপশিতা, আমি বলছি ঐশী, একের পর এক নাম করতে পারি, বর্ণনা, হ্যাঁ আরও অনেকে রয়েছেন, আমি অনেকের নাম হয়তো এই মুহূর্তে বলছি না, দীর্ঘ তালিকা। কিন্তু তৃণমূল ছাত্র পরিষদে বা তৃণমূল যুব নেতৃত্বে ধরুন সাজানো বাগান থেকে ফুল তুলে নিয়ে এসে ঠাকুর ঘরে রাখা, ওটা আলাদা ব্যাপার। ধরুন পার্লামেন্টে কোনো অভিনেত্রীকে পাঠিয়ে দেওয়া হলো, কেউ সিরিয়াল করে তাকে নিয়ে আসা হলো, সেটা আলাদা ব্যাপার। কিন্তু রাজনীতির অঙ্গন থেকে ছাত্র রাজনীতি, যুব রাজনীতি করে এসছেন, এইরকম মুখ তো আর নেই। আমি বলছি না কিন্তু একেবারে নেই। আমি মনে করি ব্যক্তিগতভাবে একজন দর্শক হিসেবে নয়নিকাও সেই মুখ, আমি বিশ্বাস করি উপাসনাও সেই মুখ। আমি কিন্তু তৃণমূল কংগ্রেসে তো রাজন্যা ছাড়া কেউ নেই, ওখানে তো একের পর এক বামেদের আছে মুখ। কে বলেছে নেই? আছে। ব্যাপারটা হচ্ছে বামেদের পুরনো নেতাদের আর মানুষ একসেপ্ট করে না, কারণ এত দুর্নীতি, এত বাজে কাজের সঙ্গে ওনারা যুক্ত। যেমন মানে সুজন বাবুর কথা বলছি, তন্ময় বাবুর কথা বলছি, বা সুশান্ত বাবুর কথা বলছি, এদের তো এই দুর্নীতি। এবার জানে যে এদের মুখটা সামনে আসলে কি অবস্থা, এমনিতেই ওরা শূন্য। ও আপনি বলছেন উনাদের মুখটা সামনে এলে অবস্থা খারাপ হয়ে যাবে, তাই না জন্য? না, খারাপই অবস্থা, খারাপই। নতুন করে অবস্থার ওদের কিছু খারাপ হওয়ার নেই, কিন্তু আমি বলতে চাইছি নতুন মুখ এনে ওইটাকে মানে কভার করার চেষ্টা করছে। মানে আপনাদের সেটা দরকার নেই? না, আমাদের এটা খুব ভালো যুক্তি ছিল। না না, দাদা যে প্রশ্নটা করেছে জাস্ট আমি একটু কাটলাম, ভেরি সরি ফর দিস, বাট সেটার উত্তর কিন্তু দাদা নিজেই দিয়ে দিয়েছেন। আমি সেটা মনে করি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু আমরা প্রতিনিধি হিসাবে এখানে বসেছি এবং সেখান থেকে কিন্তু আপনি আমাদের সাথে কন্ট্যাক্টটা করতে পেরেছেন। তৃণমূল কংগ্রেস আমাদের মতো এরকম বহু লোকজন রয়েছে, শুধুমাত্র উপাসনা নয়নিকার নয়, এই লিস্টটা অনেকটাই বড়। এবং এই প্রত্যেকটা লিস্টে যে প্রত্যেকটা মেয়ের নাম আছে, কদিন আজকে আমরা বসছি, কালকে আপনার সাথে হয়তো এরকম নয়নিকা, উপাসনার পাশাপাশি আরও এরকম অনেক মেয়ের নাম যুক্ত হবে, যারা আপনার সামনে বসে এরকমভাবে ইন্টারভিউটা দেবে। এবং এটা কিন্তু খুব দ্রুত গতিতেই হতে চলেছে, কারণ তৃণমূল কংগ্রেসের নেত্রী একজন মহিলা। এই যে প্রশ্নটা, এটার উত্তর আপনি নিজে দিয়েছেন এবং সেই উত্তরটাই আমরা না হয় একটু নিজের মতোভাবে বললাম, কিন্তু আমরা জানি, আমরা বিশ্বাস করি যে দিদি প্রত্যেকটা মহিলাকে কিন্তু সেই জায়গাটা দিয়েছে। এই কন্যাশ্রীর মাধ্যমে, এই যখন আমরা রেপ কেন্দ্রিক কথাগুলো বলছি, আমরা কিন্তু এটা জানি যে প্রত্যেককে শিক্ষিত হতে হবে সেটার থেকে দূরে থাকার জন্য। আগে তো বুঝতে হবে যে এই আমার ভালো চায় নাকি খারাপ, এবং এই ভালো চায় নাকি খারাপ চায় এটা বোঝার জন্য কিন্তু আমাদেরকে শিক্ষিত হতে হবে, তাই তো? এই শিক্ষার দিকে মেয়েদেরকে ঠেলে দেওয়ার যে ডিসিশনটা নিয়েছে, এটা কিন্তু নিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো এই জিনিসটাই হয়তো আবারও, এই যে মহিলা মুখের কথা আপনি বললেন, আমরা কিন্তু সকল মহিলাকে এক জায়গায় রেখে সকলকেই শিক্ষিত করার চেষ্টা করছি, যাতে শুধুমাত্র উপাসনা নয়নিকা নয় বা অন্য কোনো নাম, যে নাম নিয়ে হয়তো আমরা এতক্ষণ কথা বলছিলাম সেই সব নাম নয়, আরও একটা বড় সংখ্যক মানুষজনদেরকে আমরা সামনের সারিতে নিয়ে আসতে পারি। এবং তৃণমূল কংগ্রেস সেই লড়াই কিন্তু ইতিমধ্যেই লড়ছেন, নেতৃত্ব দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটা আমরা বিশ্বাস করি, এটা আমরা জানি, এবং তাই জন্যই আমরা আজকে আপনার সামনে বসে আছি। এবার আমি দ্রুত কিছু প্রশ্ন করব। আমি প্রশ্নগুলো খুব না ভেবেই করি, আমার তো কোনো খাতার লেখাও থাকে না, আমার কানে কোনো ইপিও নেই। হ্যাঁ, আমি যা প্রশ্ন কথোপকথনের মাধ্যমে করি, খুব না ভেবে সে সংক্ষিপ্ত উত্তর, শেষের দিকে চলে এসেছি। আমি প্রশ্নগুলো অত ভাবিও নি, আমি পরপর করব। সাধারণ মানুষের প্রশ্ন, তৃণমূল ছাত্র পরিষদ করলে ভর্তি হওয়ার সুবিধা হয়, মানেন? না। না। মানেন না? না না। তৃণমূল ছাত্র পরিষদ করলে বিভিন্ন জায়গায় হাতে, যদি ঠিকমতো তৃণমূল ছাত্র পরিষদ করা যায়,
হাতে তাহলে আসন থাকে, ইচ্ছে করলে আসনগুলো বিক্রি করা যায়? না, কারণ না। এখন অনলাইন সিস্টেম চলছে, এটুকু বুঝতে হবে যে অনলাইন সিস্টেমে যখন ভর্তি হয় তখন এরকম আসন তো বাঁচানোই যায় না। মানে আসন বাঁচিয়ে যদি কাউকে মানে আপনি যেটা বলছেন যে কাউকে নিজের পছন্দ মতন একজনকে ওই জায়গায় দিয়ে দিলাম কলেজের সিটগুলো, এরকম হয় না। মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে বহু কলেজের সংখ্যাও বেড়েছে, বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বেড়েছে। বুঝতে হবে সিট বাড়ছে, ছাত্রছাত্রীদের সংখ্যাও বাড়ছে, সেই জন্য তো ভিন রাজ্য থেকে এই রাজ্যে আসছে পড়তে। কিন্তু আপনি যেহেতু আইনের ছাত্রী, আমি আপনাকে বলে রাখি, মনোজিৎ তিনি কিন্তু 2734 র্যাঙ্কের সে জায়েবকে কিন্তু ভর্তি করিয়ে দিতে পেরেছিল শুধুমাত্র নিজের জোরে, ক্ষমতা এবং টাকার জন্য। এটাও কিন্তু হয়েছে, মানে এটা এই আমলেই হয়েছে। হ্যাঁ, না ওনার যতদূর শুনেছি মনোজিৎ মিশ্রর বাবা খুব প্রভাবশালী দাপুটে সিপিএম নেতা ছিলেন। মানে সেটা মানে খুব জানি না আমি কেন মিডিয়া খুব ওই জায়গাটা উজ্জ করে যাচ্ছে। রবিন উচ্চ মিশ্রের কেন কথা করবে? দেখুন, যারা দাপুটে সিপিএম ছিলেন, আমি তো নিজে দেখুন সাংবাদিক হিসেবে তো অন এয়ার বলছি, আমি গ্রামের বিভিন্ন জায়গায়ও গিয়েছি, যারা একসময় দাপুটে সিপিএম ছিলেন তারাই এখন সব তৃণমূল। এমনকি আপনাকে বলে রাখি, যারা স্কুল শিক্ষক এবিটিএ করতেন তারা দেখুন না, আমি 1 নম্বর ওয়ার্ড থেকে শুরু করব, আপনাকে বলে দেব কজন এবিটিএ এখন তারা তৃণমূলের না সঙ্গে আছে। আমি বলছি মানে যে সিপিএম করে এলে না কি অদ্ভুত ব্যাপার, সেটা খগেন মুর্মু হোক, ভারতীয় জনতা পার্টি হোক, সবাই খুব দাম দেয় দেখেছি। আমি নিজেও মাঝে মাঝে ভাবি লেনিন হয়তো বুঝতে পারেননি যে এরকম ভাবে কাটা দিয়ে কাটা তোলা অন্যরা করবে। না না আমি সেটা বলছি না, আমি বলতে চাইছি যে মনোজিৎ মিশ্রর বাবা ছিলেন দাপুটের সিপিএম নেতা, বর্তমানে তিনি তৃণমূল কংগ্রেস করতেন না। না, এবার ক্ষমতা তিনি কোথা থেকে প্রভাব হয়েছেন, কারণ টাকা তখন মনোজিৎ মিশ্র নিশ্চয়ই দেননি, স্বাভাবিকভাবে একজন কলেজ স্টুডেন্ট না, কিভাবে দেন? আমি কিন্তু যে কথাটা বলছি সেটা হচ্ছে জায়েবকে 2734 যা র্যাঙ্ক ছিল তাকে মনোজিতই কিন্তু ভর্তি করিয়ে দিয়েছিল সাউথ সিটিতে, যেখানে 700 র্যাঙ্ক মিনিমাম ছিল, মানে ম্যাক্সিমাম 700 অব্দি নামতে সে পারে। গোটা বিষয়ে তদন্ত সাপেক্ষে কেবল না। তদন্তটা হয়ে আমরা চাইছি যে একটা সমাধান হোক। একটা সমাধান হোক। কারণ এই যে বিষয়গুলো বলছেন যে আমি শুনেছি যে মানে নিউজ মিডিয়া থেকেই শুনতে পাচ্ছি যে মনোজিৎ মিশ্রর ভর্তিটাকে নিয়েও নাকি অনেকের সংশয় আছে। আমি তখন সেই প্রশ্নটা অনেকের না, আমারই আছে তার কারণ তিনি কি করে ভর্তি হলেন, তার বিরুদ্ধে তিনি যখন ভর্তি হলেন তারপর তার বিরুদ্ধে তো ফৌজদারি কেস ছিল, তারপরেও তিনি এসে আবার ভর্তি হয়ে গেলেন। না, তদন্ত সাপেক্ষ কোনো বিষয় তারপরে যে তার পড়াশোনা বন্ধ থাকবে এরকম তো নয়। তখন আমি মনোজিৎ মিশ্র নেই, আমার বিরুদ্ধে না, ধরুন আমি একটা- মানছি, আপনি মানছি খুব মানবিক দৃষ্টিকোণ, আপনি বললেন না প্রশ্ন, না আমাদেরই প্রশ্ন আছে, আমি এই বিষয়ের মধ্যে যাচ্ছি না। কিন্তু একটা জিনিস কি তাহলে আপনি বলছেন যে টিএমসিপি করলে আসন বিক্রি করা, মানে টিএমসি বড় দাদা বা দিদি হলে আসন বিক্রি করা, এটা তাহলে বিচ্ছিন্ন ঘটনা, সব ক্ষেত্রে হয় না? বিচ্ছিন্ন ঘটনায় এরকম যদি কোথাও ঘটে থাকে, দল যদি তাদেরকে চিহ্নিত করতে পারে দল থেকে বহিষ্কার করা হবে। মানে এটা আমি নির্দ্বিধায় বলছি, যদি দল তাদের চিহ্নিত করতে পারে যে কেউ শিক্ষার প্রতিষ্ঠানে এইরকম ভাবে আসন বিক্রি করছে, যোগ্যতা ছাড়া ভর্তি করছে, তাহলে তাদের দল চিহ্নিত করে বহিষ্কার করে দিক। এবং যদি চিহ্নিত করতে পারে নিশ্চয়ই তারা বহিষ্কার হয়ে যাবে তারা। এবং এখন তো সিস্টেম পুরো অনলাইনে হয়ে গেছে, মানে আপনিও জানেন হয়তো, তো এখানে আসন বিক্রি করার কোনো চান্সই নেই। এবং পর্যাপ্ত পরিমাণে সিট রয়েছে, সেই জন্য ভিন রাজ্য থেকে এসে পড়ছে, তাদের তো আর সিট বিক্রিটা তারা জানে না। ভিন রাজ্য থেকে যারা আসছেন, বিহার থেকে প্রচুর স্টুডেন্ট এখানে পড়তে আসেন, তো যারা পড়তে আসেন তারা নিশ্চয়ই আসনটা কিনবে বলে আসে না, তারা নিশ্চয়ই জায়গা পাচ্ছে বলেই আসছে। তো এখানে তো এই প্রশ্নটা আসছেই না। কোথাও কি আপনার মনে হয় এখন বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে যে সংসদ ভবন রয়েছে, সংসদ ভবন সকালবেলায় 10টা থেকে 2টো ছাত্র ছাত্রীদের দাদাগিরি করার জায়গা, 2টো থেকে 6টা দলীয় কোন্দল ফ্যাকশনের আলোচনা, 7টার পর থেকে নাইট ক্লাব? না, আমি যেই কলেজে পড়াশোনা করেছি সুরেন্দ্রনাথ আইন কলেজের কথা আমি বলছি, আমাদের যেহেতু মর্নিংয়ে কলেজ ছিল, 10টার পর থেকে আমাদের নিয়ম ছিল, মানে আমরা যারা স্টুডেন্ট ছিলাম, আমি যে কোনো স্টুডেন্টকে আমাদের কলেজে জিজ্ঞাসা করে নেবেন তাদের একটাই উত্তর থাকবে, 10টার পরে আমাদের কমন রুম খোলা হতো। 10টার পরে যেহেতু ক্লাস আমাদের মর্নিংয়ে হতো, ক্লাসে যেন তারা প্রেজেন্ট থাকে, 6টা বা 6:30টার পর থেকে আমাদের ক্লাস চালু হতো, ক্লাস প্রেজেন্ট করে তারপরে তারা কমন রুমে আসুক। এবং এইখানে এই যে যেটা বলছেন যে সন্ধ্যের পরে কোন্দল, রাতে নাইট পার্টি, আমাদের কলেজে কোনোদিন আমি হতে দেখিনি এবং হয়ও নি। মানে আপনি বলছেন তাহলে বিভিন্ন জায়গায়, রাজ্যের বিভিন্ন জায়গায়, যেটা নিয়ে আপনি জানেন তো বিচারাধীন বিষয়,
যে এই যে সংসদ রুম যেটা যেটা ইউনিয়ন রুম, সংসদ নির্দিষ্ট ঘর, আপনি বলছেন সেটা সব জায়গায় রাত্রেবেলা তাহলে নাইট ক্লাব হয় না? না, সবখানে কোথাও, মানে আমি বলছি না যে কোথাও হয় না। না, আমরা কিছু ভিডিওতে ছবি দেখছিলাম, যে ভিডিওটা দেখানো হয়েছে, সেই ভিডিওটা নিয়ে ইতিমধ্যে কিন্তু ব্যাখ্যা দিয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, এবং উনি স্পষ্ট ভাষায় বলেছেন যে ওইটা সাউথ কলকাতায় অর্চিড গার্ডেন বলে একটা ব্যাঙ্কোয়েট হল রয়েছে, সেই ব্যাঙ্কোয়েট হলের একটা ভিডিও, বিচ্ছিন্ন ভিডিও, এবং যেই ভিডিওর মধ্যে যাকে দেখা গেছে উনি তৃণমূলের সাথে কোনোভাবেই যুক্ত ছিলেন না। মনোজিতের মতো। মনোজিতের মতো তো নয়। মনোজিতের মনোজিতের ব্যাপারে তো স্পষ্ট ভাষায় তৃণাঙ্কুর ভট্টাচার্য প্রথম দিনই একটা প্রেস কনফারেন্স করে বলে দিয়েছিলেন, এবং সেখানে গোটা তথ্যটাই কিন্তু তুলে ধরা হয়েছিল। এখানে কিন্তু কোনো ওই জল ঘোলার ব্যাপারই নেই। কিন্তু যেই ভিডিওটা নিয়ে যে জামাল কুডু নাকি এরকম কিছু, না ওটা ভৈরব গাঙ্গুলি কলেজে, ওইটা ভৈরব গাঙ্গুলি, আমি যদি খুব আরেকটা যেটা আমি দেখছিলাম যে সেটা নিয়ে ওই একটা নাচের ভিডিও দেখানো হয়েছে, যেখানে হয়তো কেউ গ্লাসটা মাথায় নিয়ে একটা ভিডিও করছে এবং একটা মহিলার সাথে নাচছিলেন। ওটা ভৈরব গাঙ্গুলি কলেজে, ওইটা যদি আমি ভুল না করে থাকি ওটা ভৈরব গাঙ্গুলি কলেজ, এবং যেই ছেলেটির ওখানে উপস্থিতি ছিল তিনি বলেছেন ওটা কলেজে নয়, এবং কলেজও সেটা বিবৃতি দিয়েছিল ওটা কলেজের ভিতরে নয়, উনি একটি অনুষ্ঠানে গিয়েছিল। ওই অনুষ্ঠানে এটা ভাবি, জানেন তো কেন কলেজে হবে? এত টাকা রয়েছে ছাত্র নেতাদের, এত টাকা রয়েছে, কলেজে সংসদ রুমে মানায় বলুন? এটা তো দামি পাঁচতারা হোটেলের কোনো একটা ক্লাবেই মানাবে না, মানে কারোর ব্যক্তিগত জীবন থাকতেই পারে। না না, কারোর টাকা রয়েছে যেই জায়গাটা আপনি হিট করলেন, সেখান থেকে একটা জিনিস বলতে হবে যে দেখুন, আমরা যারা ছাত্র রাজনীতি করি তাদের মধ্যে অনেকে কিন্তু অনেক প্রফেশনের সাথে যুক্ত। মানে ধরো আমার আসন বিক্রি, না না একদমই নয়, ও কন্ট্রাক্টরি, একদমই নয়। আচ্ছা, আমি যে কথাটা বলার চেষ্টা করছি সেখানে দাঁড়িয়ে হচ্ছে দক্ষিণ দিনাজপুরে। এবার দেখুন, আপনি যে ছাত্র নেতার কথা বলছেন সেটা যদি সেই বিশেষ ছাত্র নেতা এবং নেত্রী হয় যাদের নামটা ইতিমধ্যে প্রশ্ন তুলে আপনি আমাকে প্রশ্নগুলো করছিলেন, সেই বিষয়ে কিন্তু আমি জানি না। আমি আগে থেকে বলে দিচ্ছি মশাই, সেই বিষয়ে কিন্তু আমি ঢুকবো না। কিন্তু আপনি যদি এখন আমাদের যারা তৃণমূলের প্রতিনিধি, বাস্তবে যারা তৃণমূলের প্রতিনিধি, তাদের কথা আমি উল্লেখ করে বলি, তারা কিন্তু দলটা সত্যি ভালোবেসেই করেন। এবং হ্যাঁ, কিছু লোকজনদের বিরুদ্ধে আপনি সেই প্রশ্নটা আমাকে হয়তো তুলবেন যে যাদের বিরুদ্ধে ধরো এরকম অভিযোগ উঠছে তাদের জন্য কি করা হবে। আমি বলে দিচ্ছি, যেহেতু দলের শীর্ষ পদে যারা বসে আছেন তারা এই জিনিস একদমই সহ্য করেন না। যদি কোনো অভিযোগ প্রমাণিত হয় তাদের বিরুদ্ধে স্পষ্ট অ্যাকশন নেবে আমাদের তৃণমূল কংগ্রেস। আমরা সেই তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হয়ে এই কথা বলে যাচ্ছি। আর যে তাদের কি এখনো সেই ক্ষমতা আছে শীর্ষে যারা বসে আছেন এগুলোকে? অবশ্যই। কারণ কি দেখুন, আমার স্পষ্ট মনে আছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যারা কন্ট্রাক্টরের সঙ্গে যুক্ত তাদেরকে পদ দেওয়া হবে না। কিন্তু কি আশ্চর্য দেখুন, দক্ষিণ দিনাজপুরে একজন কন্ট্রাক্টরকে সেখানকার সভাপতি, মানে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি করার খুব চেষ্টা হয়েছে। একইভাবে মুর্শিদাবাদে এরকম অভিযোগ আছে যে সেখানেও দলের পদ বিক্রি করা হচ্ছিল। না, আপনি যে পয়েন্টটা মনে হয় আমার একটু ভুল হলো, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে কন্ট্রাক্টারি করলে কোনো দলীয় স্তর থেকে টিকিট পাবে না, এইটা মনে হয় বলা হয়েছিল। তো সেইখানে তো আমি মনে হয় অবশ্যই টিকিট পাবে না বলেছে, এবং অবশ্যই যিনি কন্ট্রাক্টরি করবেন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি হয়ে বসবেন, এটাও তো উনি কোথাও বলেন। দেখুন, ওনাদের নামটা যারা সাজেস্ট করছে, আমি আবারও বলছি, সেই সাজেস্ট যারা করছে তাদের মধ্যে থেকে যে নাম দুটো আপনি বারবার তুললেন, এবং যেই বিষয় হয়তো আমাদের এই গোটা এপিসোডের অর্ধেকটা সময় আমরা কাটিয়ে দিয়েছি যাদের নামগুলো নিয়ে, তো তাদের মতো যদি লোকজন থাকে দল তাদেরকে চিহ্নিত করবে এবং তাদেরকে বহিষ্কার করা হবে। এইটুকুনি আমরা দলের প্রতিনিধি হিসেবে বলতে পারি। কারণ এরকম কিছু মাছ রয়েছে যারা সুযোগ সন্ধানী, একদম স্পষ্ট কথা। এবং সুযোগ সন্ধানী মাছ যে রয়েছে এই জিনিসটা অস্বীকার করার কোনো জায়গা নেই দাদা। তো সেই সুযোগ সন্ধানীদেরকে চিহ্নিত করে যখন একজন বহিষ্কার হয়েছে, তাহলে আগামী দিনেও বহিষ্কার হবে, এইটুকুনি কথা আমরা দিতে পারি। কারণ আজকে তো আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে যে কারা সুযোগ সন্ধানী কারা সুযোগ সন্ধানী নয়। এবার দেখুন, গোটা বিষয়টা আমি এইভাবে কেন বলছি জানেন? কারণ উনি নিজের জায়গাটা স্পষ্ট করে দিয়েছেন, উনি তৃণমূল কংগ্রেস করেন না। এবং এই জিনিসটাও বিভিন্ন চ্যানেলের মাধ্যমে, বিভিন্ন ডিজিটাল মিডিয়া হোক বা স্যাটেলাইট মিডিয়া হোক, তাদের মাধ্যমে আমরা জানতে পাচ্ছি যে ওনাদের ফোনে কিন্তু বিভিন্ন লোকজনদের ফোন ঢুকছে। তাহলে বোঝাই যাচ্ছে কারা সুযোগ সন্ধানী দাদা, যদি সেটাকে আমি সত্যি মানি। আমি আবারও বলছি, আমার কিন্তু গোটা বক্তব্যটাই এই সংবাদ মাধ্যম যেই জিনিসটা পেশ করেছে আমাদের চোখের সামনে সেটার উপর নির্ভর করছে, জানেন তো? আমি আপনাদের বলছি, আপনাদের গোটা বক্তব্যটাই খুব শান্ত ভাষায় হয়েছে। শান্ত ভাষা মানে একটা রহস্যময় ভাষা, ইহা হইলেও হইতে পারে, না হইলেও হইতে পারে। সুতরাং এই যে বাক চাতুর্য, এটা বোধহয় আপনারা আইটি সেলে বোধহয়, মানে এত বাক চাতুর্য আমি সচরাচর দেখি না। এটা কি আইটি সেলে বা দেবাংশুর সঙ্গে কাজ করার জন্যই কি এই বাক চাতুর্য? না, ওই যে প্রথমেই বললাম যে দেবাংশু ভট্টাচার্য বলেন যে
সত্যি কথা বলবে। সত্যি কথাই বলছি, দলের নেত্রী দেখুন, বলে সত্যি যখন কথা বলতে সত্যি বলছি। যা বাস্তব ঘটে। আপনাকে ধরুন জিজ্ঞাসা করলাম আপনি কি করেন, আপনার পেশাটা সম্পর্কে বলতে আপনার একবারও দ্বিধা হবে না, ঠিক আমারও তাই, ওরও তাই। এবং যারাই সত্যিকারের রাজনীতিটা করেন, মানে ভালোবেসে তৃণমূল কংগ্রেস করে, তাদের হয়তো দ্বিধা হওয়া কথা নয়, কারণ তারা জানে তারা কি বলছে এবং কতটা সত্যি বলছে এবং কতটা মিথ্যে বলছে। মানে আপনি আবার নেতা অভিনেত্রীর মধ্যে চলে গেলেন। না না না। আমি বলতে চাইছি যে আমরা যতটা বলছি সত্যি বলছি। এবার কোনো নেত্রী কোনো অভিনেত্রী হতেই পারেন, সেটা আলাদা ব্যাপার। দেখুন, আমরা স্পষ্ট কথা স্পষ্ট ভাষায় বলেছি এবং তাই জন্যেই আপনার শুনতেও ভালো লেগেছে এবং আমাদের বলতেও। এবং সেই জন্যই আমরা বলতে চাই যে যদি স্পষ্ট জিনিস স্পষ্টভাবে রাখা হয়, তাহলে এই যে কনভারসেশনটা আমরা যেটা বললাম না, এই একটা ধরো 1 ঘন্টার, আমি জানি না কতক্ষণ সময় লেগেছে, এই 1 ঘন্টার কনভারসেশনের মধ্যে আমরা কিন্তু অনেক বিষয়ে কথা বলেছি। কিন্তু যখন আপনি ওই নেত্রী বা অভিনেত্রীর দিকে চলে যাচ্ছেন, তখন সেই নেত্রী বা অভিনেত্রী যখন কথাগুলো বলছিলেন, তার মধ্যে কিন্তু অনেক দ্বিধা ছিল, মানে অনেক একটু ওই ঘোলা জলের ব্যাপারটা ছিল, যে ঘোলা জলের ব্যাপারটা আমাদের কথার মধ্যে নেই, কারণ স্বাভাবিকভাবে আমরা স্পষ্ট কথা স্পষ্ট ভাষায় বলতে জানি। এবং এই জিনিসটা শুধুমাত্র দেবাংশু ভট্টাচার্য নয়, অবশ্যই দেবাংশু ভট্টাচার্য আমাদের উইং প্রেসিডেন্ট, ওনার থেকে তো অনেকটা শিখেছি, কিন্তু তার পাশাপাশি যার কাছ থেকে উনিও হয়তো শিখেছেন, অবশ্যই আমাদের দলের যিনি শীর্ষ পদে বসে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং অবশ্যই পথপ্রদর্শক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে অনেকটা শেখা। কারণ দিন শেষে আমরা সেই দলের প্রতিনিধি, এবং যেই প্রশ্নগুলো আপনি করছিলেন, আমরা কিন্তু স্পষ্টভাবে একটা মেয়ে হিসাবে এবং এই দলের প্রতিনিধি হিসাবে সেই কথাগুলো বললাম। কারণ কি জানেন তো, কারণ দিন শেষে যেইভাবে ওই নারী সুরক্ষা নারী সুরক্ষা নারী সুরক্ষার কথা তোলা হচ্ছে, আমি সেখান থেকে একটু মনে করিয়ে দিতে চাই, যখন আরজি করা হয়েছিল, শুভেন্দু অধিকারী কিন্তু নন্দীগ্রামে একটা ঘটনা, সেখানে আমরা জানি যে অর্ধনগ্ন করে একজন মহিলাকে রাস্তায় দৌড় করানো হয়েছিল, উনি সেই বিষয়ে মৌনব্রত পালন করেছিলেন। তার পরবর্তীতে ঠিক কদিন আগের ঘটনা দাদা, নন্দীগ্রামের কোন কলেজ আমি সেই জিনিসটাও আপনাকে বলে দিতে পারি, সেই কলেজে একটা মহিলাকে রীতিমতো ধরে মারা হয়েছে। এবং কে মেরেছে যখন সেই প্রশ্ন করা হচ্ছে মহিলাকে, সেই মহিলা বলছে যে বিজেপির দাদা। এই দাদা কালচারের কথা কোনো এক দিদি এসে এখানে বলে যাচ্ছিলেন না দাদা। তো আমি বলে দিই, এই দাদাকে চিহ্নিত করে শুভেন্দুবাবু ওনাকে কার গ্যাং বলবে আমি জানি না, কিন্তু বাস্তবে ওই দাদাটারও কিন্তু সাজা হওয়া ভীষণ জরুরি। ওই কলেজটার নাম আমি একবার আপনাকে বলে দিচ্ছি, সেই কলেজটার নাম হচ্ছে বাজকুল মহাবিদ্যালয়, এবং এই জায়গাটা নন্দীগ্রামে, বাজকুল মহাবিদ্যালয়। এটাই আমার খুব আশ্চর্য লাগে জানেন তো, আপনারা ট্রেনিং দেন, মানে এটা কাক আর চিলের গল্পের মতো, আপনারা ট্রেনিং দেন, নিয়ে নেয় গেরুয়া শিবির। শুভেন্দু অধিকারী আপনাদের নেতা ছিলেন, চলে গেছেন এখন উল্টো দিকে। এবার আপনারা মানে জল্পনা কল্পনা তুঙ্গে আর কি, হয়তো আপনারা তুলে ধরলেন রাজন্যা প্রান্তিককে, তারা চলে যেতে পারেন অন্য শিবিরে। আমাদের গাছে একটা ফল হয়েছিল, সেই ফলটা গাছে যখন ছিল তখন কিন্তু ভালোই ছিল দাদা, কারণ সেই গাছ যেইভাবে বড় হয়ে উঠেছে সেই জিনিসটাই আমরা সেই ফলটার মধ্যে দেওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু যখন ওই পাখির ঠোকরে পড়ে গেল, অর্থাৎ কোনো লোভে পা দিয়ে যখন ওই ফলটা ওই গাছ থেকে চ্যুত হয়ে মাটিতে পড়ে গেছে, তখন কিন্তু তার মধ্যে বড্ড পোকা লাগে, পিঁপড়ে ধরে, মাটিতে কাদায় মিশে যায় তারা, এবং সেই দায়িত্ব তো কোনোদিন গাছটা নিতে পারে না, তাই না? তো সেই দায়িত্ব আমরা নেব কি করে বলুন? এটা কি আগে থেকে ভেবে এসেছিলেন? একদমই না। প্রশ্নটা তো আপনি এখানে স্পন্টেনিয়াস করলেন, আমরা স্পন্টেনিয়াস উত্তর দিলাম। খুব সুন্দর উত্তর দিয়েছেন, কিন্তু এই প্রশ্নটা কিন্তু বারবার ওঠে যে কোথাও তৃণমূল কংগ্রেস তৈরি করে কিন্তু অন্য জায়গায় চলে যায়। আমি শেষ প্রশ্ন আপনাদের করব। এই প্রশ্নটা করার কারণ এটাই, 21শে জুলাই আসছে। 21শে জুলাইয়ের মঞ্চে এই রকম উত্থান কারোর হয়নি যেটা 2022 সালে রাজন্যা হালদারের হয়েছিল। আমি ব্যক্তিগতভাবে তার আগে রাজন্যা হালদারকে চিনতাম না, আমি ওই অনুষ্ঠান দেখেই চিনেছি। আপনাদের কি মনে হয় যে 2022-এ যখন তৃণমূল ছাত্র পরিষদ করছেন, তখন রাজন্যার বক্তৃতা আপনাদের কেমন লেগেছিল আর কি মনে হয়েছিল? যাই হোক, আমাদের সব প্রশ্নই ঘুরে ফিরে ঠিক ওই নেত্রী অভিনেত্রীর দিকে চলে যাচ্ছে। যাই হোক, কিন্তু এটা যখন দাদা প্রশ্ন করেছে, বোন হিসাবে উত্তর দেওয়াটা আমার কর্তব্য, তাই জন্য উত্তরটা দেব। যখন বক্তব্য রাখছে, আমি যেই জিনিসটা দিয়ে শুরু করেছিলাম আমরা দুজনেই, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু কোনোভাবেই এই জিনিসটা ভেবে নেওয়া বা বুঝে নেওয়া সম্ভব নয় যে পরবর্তীতে তার মস্তিষ্কে কি চলছে। আমরা যারা এখানে বসে আছি, সেটা নয়নিকা দি হোক বা আমি হই,
আমরা একটা বহুদিন ধরে রাজনৈতিক ময়দানে আছি এবং এই যে অগ্রগতিটার পরবর্তীতে আপনি আমাদের দুজনকে এখানে ডেকেছেন, এইটা কিন্তু 1-2 দিনে আমরা লাভ করিনি দাদা। আমার 2015 তার 2017 সব পাশাপাশি, 1-2 বছরের ডিফারেন্স। এবং কেউ ক্লাস 7, আমি ক্লাস 7 থেকে সাইকেল চালিয়ে যখন আমার ওয়ার্ডের রাজনীতি করছি, এবং সমানভাবে ক্লাস 9 থেকে যখন উনিও নিজেদের লোকাল রাজনীতির সাথে যুক্ত ছিলেন, তার বহু আগে থেকে তাদের বাবারা যুক্ত, আমার বাবারা যুক্ত। তো কি জানেন তো, যে এই জিনিসটা পরিশ্রম করে ছোট ছোট জিনিসে যদি আমরা পাই না, সেই জিনিসটাকে খুব আগলে যত্ন করে রাখতে জানি, যে না অনেক খেটে পেয়েছি, জিনিসটাকে আমার রাখতে হবে। কেউ যদি হঠাৎ করে সব কিছু পেয়ে যায়, তাহলে হয়তো সেই জিনিসটার মূল্য বুঝতে পারে না। কিন্তু হ্যাঁ, বাস্তবে যে প্রশ্নটা আপনি করলেন সেটা হচ্ছে কেমন লেগেছিল, সত্যি ভাল লেগেছিল। ভাল লেগেছিল কেন জানেন? কারণ একমাত্র তৃণমূল কংগ্রেসই এরকমভাবে মানুষজনদেরকে সেই জায়গাটা দিতে পারে। সেই জায়গাটা তৃণমূল কংগ্রেস রাজন্না হালদারকে দিয়েছিল, কিন্তু রাজন্না হালদার সেই জিনিসটা হয়তো রাখতে পারেনি, কারণ উনি হয়তো সেই সিঁড়িটা ভেঙে ওঠেননি। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে অনেক পরিশ্রম করে, প্রায় মৃত্যুবরণ করে, তারপরে সেখান থেকে বেঁচে এসে আজকে এই জায়গাটায় বসে আছে, সিএম পদে বসে আছে। তাই জন্যেই ওনার ধৈর্য এত, তাই জন্যেই ওনার সব কিছু মানিয়ে নিয়ে চলার যে ক্ষমতা। এখনও আমরা বলি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রী কিন্তু বাস্তবে হয়তো আগামী দিনে আমরা কেউই দেখতে পাবো না, একদমই দেখতে পাবো না, কারণ আর হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় একজনই আছেন, একজনই ছিলেন এবং আগামী দিনেও একজনই থাকবেন, সেটা হচ্ছে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এটার কোনো রিপ্লেসমেন্ট নেই। তো কারণ উনি যে জিনিসটা সাফার করেছেন না, আজকে আমরা সূক্ষ্মরা প্রত্যেকেই, আমরা প্রত্যেকে আজকে যারা রাজনীতি করছেন, যে সাজানো বাগানের কথাটা বলছেন, খুব সূক্ষ্ম, খুব সূক্ষ্ম জায়গা। আজকাল দেখি যে কিছুই হলো না, তাদের মধ্যেই অনেক ডিপ্রেশন চলে আসে, কিছুই হলো না, তাদের মধ্যে মনে হয় সুসাইডাল টেন্ডেন্সিস চলে আসে। মমতা বন্দ্যোপাধ্যায় যে জিনিসগুলো সাফার করেছিল, আমার তো পুরোটাই শোনা। আমি তখনও যখন থেকে উনি সাফার করছেন তখনও তো আমরা জন্মাইনি, ঠিক আছে? তো সেই যখন যুদ্ধের কথা নয়নিকাদি শোনে, আমি শুনি, আমরা প্রত্যেকে যখন শুনি না, আমাদের গায়ের লোম খাড়া হয়ে যায়, গায়ে কাটা দেয়। এখনও যখন বলছি আমার গায়ে কাটা দিচ্ছে, চোখ ছলছল করছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেই জিনিসটা সাফার করে এসছে, সেই জিনিসটা সত্যি ওনাকে কুর্নিশ জানানোর মতোই। এবং তাই জন্যেই আজকে মহিলাদের কথা, মহিলাদের সুরক্ষার কথা যখন বলা হচ্ছে দাদা, আজকে মহিলা হয়ে আমরা যখন ওনার প্রতিনিধি হিসাবে এখানে বলছি না, এইটা আমাদের কাছে বিশাল গর্বের। এবং ওই প্রতিনিধি হিসাবেই যখন ওই পতাকাটাকে আমরা ধরি, বা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ছবিটা আমাদের পিছনে, তৃণমূল কংগ্রেসের ওই জোড়া ফুলের ছবিটা আমাদের পিছনে থাকে, আমাদের লড়তে, আমরা সামনের দিকে তাকাতে একদম স্পষ্ট। আমাদের দৃষ্টিটা কোনো দিক ডান দিক বাদিক হয় না। যাদের দৃষ্টি ডান দিক বাদিক হয়, তারা কোনো লোভে পড়েই হয়তো সেই কাজ করছে। এইটুকুনি আমাদের কাছে স্পষ্ট, তাই না? শেষ দুটো সেন্টেন্স দর্শকদের বললেন, আমাকে বললেন, নাকি আর অন্য কাউকে বললেন? না, বিষয়টা হচ্ছে সমাজদারকে দিয়ে ইশারাই কাফিয়া। অবশ্যই এইটুকুনি থাকুক। অনেক ইশারা, অনেক প্রতীক, অনেক কিছু কথা হলো। আমি আপনাদের সত্যি এতক্ষণ সময় আপনারা দিয়েছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। ভবিষ্যতে কি রাজনীতিই করবেন নয়নিকা? আইনজীবী আমি এখন বর্তমানে, এই আইনের পেশার সাথে সাথে রাজনীতিটাকেও চালিয়ে যেতে চাই। উপাসনা? পুরোপুরি রাজনীতি, পুরোপুরি রাজনীতি। কারণ আমার প্রথম এবং শেষ পরিচিতি, আমাকে যখন কেউ জিজ্ঞেস করে, আমি অন্তত অভিনেত্রী বলি না, আমার সেখানে স্পষ্ট, আমি আমার তৃণমূল কংগ্রেস দলের একজন কর্মী। আমার ডেজিগনেশনটা আপনি সরিয়ে দিন। দিদি যখন নিজেকে কর্মী বলেন, আমি নিজেকে কর্মীই বলতে চাই, আমি এই দলের একজন কর্মী। কিন্তু মুশকিলটা হচ্ছে তৃণমূলে এত বেশি অভিনেত্রী চলে এসছেন, এখন কর্মীরা ভাবছেন অভিনেত্রী হলে যদি চান্স পাওয়া যায়। হয়তো উনি ভেবেছেন, তাই জন্য হয়তো উনি আপনাদের সংবাদ মাধ্যমের সামনে এসে বলেছেন যে আমি নেত্রী নয়, অভিনেত্রী। ঠিক আছে, কিন্তু কি জানেন তো, দিন শেষে যারা কাল ঘাম ছুটিয়ে এই দলের জন্য কাজ করছে, আমি মনে করি, আমি বিশ্বাস করি, দল তাদেরকে সেই জায়গা দেবে। এবং বরাবরই তৃণমূল কংগ্রেস সেই জিনিসটা দিয়েছে। আপনি বললেন আমার যিনি প্রেসিডেন্ট অর্থাৎ দেবাংশু ভট্টাচার্য, উনি কিন্তু এটারই একজন উদাহরণ, তাই না? তো আমার এটা এই উদাহরণ কিন্তু শুধু দেবাংশু ভট্টাচার্য না, এই উদাহরণে কিন্তু আমরাও সাক্ষী একদম। কারণ আমাদের ব্যাকগ্রাউন্ডে কেউ কিন্তু কোনোদিন রাজ্য কমিটি বা জেলা কমিটির কোনো মেম্বার ছিল না। আমার বাবাও ছিল না, ওর বাবা বা আমাদের পরিবারে কেউ ছিল না। এবং আমরা যখন জলপাইগুড়িতে গিয়েছিলাম ডিএসকের কাজে, দিদির সুরক্ষা কবচ একটি অ্যাপের মাধ্যমে হচ্ছে, তখন আমাদের দেবাংশু ভট্টাচার্য তখন আমাদেরকে বললেন তোরা যা। তখন কিন্তু আইটি ফর্ম হয়নি, তখন আমরা তৃণমূল ছাত্র পরিষদ করি, দুজন ভিন্ন কলেজে তখন তৃণমূল ছাত্র পরিষদ করি। আমাদের তখন দেবাংশু ভট্টাচার্য বললেন যে তোরা যা, দুজনে মিলে। আমরা তখন সুদূর কলকাতা থেকে জলপাইগুড়ি, তখন দুজন মেয়ে কলেজে পড়ুয়া, তখন আমরা কিন্তু জলপাইগুড়ি গেলাম দুজনে, অচেনা জায়গায়। এবং আমাদের না কোনো খারাপ কিছু সাক্ষী হতে হয়নি। এবং সবচেয়ে
ভালো লাগার একটা বিষয়, আমরা থার্ড উইংয়ের প্রেসিডেন্ট কিন্তু আমাদেরকে সব সময় বলতেন যে তোদের সাথে যদি কিছু হয় বা তোর মনে হয় যে আমার মনের মতন কিছু মানে খারাপ হলো, হতেই পারে, খারাপ হলো সঙ্গে সঙ্গে আমাকে জানাবি। এবং আমরা সেই মানে এটাই হয়তো তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা মানুষ যারা সৎভাবে, এটাও তো হতে পারে আপনারা যাদের পেয়েছিলেন তারা সত্যি রক্ষক, কিন্তু অনেক ক্ষেত্রেই হয়তো আমাদের অগোচরে রক্ষকরাই ভক্ষক হতে পারে, রক্ষকরাই ভক্ষক হতে পারে, কিন্তু আমাদের যখন অসুবিধা হচ্ছে, আমাদের যখন কেউ খারাপ কিছু করছে, আওয়াজটা সব সময় তখন রেজ করা উচিত। এরকম নয় আমার সঙ্গে আজকে খারাপ হলো, আমি 3 বছর পরে রেজ করলাম কারণ আমার কিছু এখন দরকার, সেই জন্য রেজটা সঙ্গে সঙ্গে করা উচিত। যদি আমার সাথে খারাপ হয় আমি 7-5 কিছু না ভেবে আগে রেজ করবো ভয়েসটা। তো আমার মনে হয় এইখানে খুব দরকার। এবং এই যে লাস্ট প্রশ্নটা আপনি করলেন সেখানে আমি একটু এক্সট্রা অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে দেখবেন আমরা কিছু কিছু জিনিসের, অর্থাৎ আমাদের ধরো গ্যাস হয়েছে, গ্যাসের পরবর্তীতে আমরা জানি কোন ওষুধটা খেতে হবে। ধরো আমাদের হাঁটুর জয়েন্টে ব্যথা, আমরা জানি এই ওষুধটা জয়েন্টের ব্যথার জন্য খুব কার্যকারী। সমানভাবে এখন যেই জিনিসটা অত্যাধিক প্রচলিত হয়েছে সেটা হচ্ছে গুড টাচ ব্যাড টাচের শিক্ষা, তার পাশাপাশি সেলফ ডিফেন্স। এই জিনিসটা কেন আমাদেরকে শিখতে হচ্ছে? কিছু একটা জিনিস রক্ষার জন্য তো। এই যে ব্যাধিটার কথা আপনি বলছেন, এই ব্যাধিটা একটা সামাজিক ব্যাধি এবং সেই সামাজিক ব্যাধির সাথে লড়তে গেলে সর্বপ্রথম যে জিনিসটা আমাদের করা উচিত সেটা হচ্ছে প্রত্যেককে শিক্ষিত হতে হবে। এবং শুধুমাত্র পুঁথিগত বিদ্যার ক্ষেত্রে নয়, আমাদেরকে শিক্ষিত হতে হবে সমাজটাকে সুন্দরভাবে গড়ে তোলার ক্ষেত্রে। তার পাশাপাশি সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় খুব সুন্দরভাবে করার চেষ্টা করছেন। আমরা প্রত্যেকে জানি কন্যাশ্রীর কথা, আমি আলাদা করে বাকি যে প্রকল্পগুলো আছে সেগুলোর কথা না হয় আমরা সবাই জানি, এত আমরা সবাই পড়ি বিজ্ঞাপন থেকে, আমরা সবাই জানি। তো সেই এবং জিনিসটা সত্যি হয়েছে, আমি অস্বীকারও করতে পারবো না। তো সেইখানে যদি কোনো দল, এই আমরা বারবার যে তৃণমূল করছি এবং সেই বিষয়ে আমরা গর্বে বুক ঠুকে এই কথাটা এই জন্য বলতে পারছি এত কিছুর পরেও, না কিন্তু আপনার কথাগুলো আপনার দুজনের কথাগুলো আমার খুব ভালো লাগলো। এই যে লড়াই করে ধীরে ধীরে ওঠা, একদিনে একেবারে শূন্যে চলে মানে মহাশূন্যে ঝাঁপ দিয়ে হঠাৎ গোটা পৃথিবী জুড়ে নাম হলো, এটা নয়, খুব ভালো লাগছে। কিন্তু এমনি আমার একটা প্রশ্ন করি আপনাদের, যে আপনারা তো জয়াকেও চেনেন, উনিও তো আপনাদের তৃণমূল ছাত্র পরিষদের শীর্ষ নেতৃত্বই ছিলেন। ধরুন তিনিও তো প্রচুর কাজ করেছেন এবং অনেকটা সময় ধরে কাজ করেছেন, কিন্তু কোথাও সেটা মিডিয়াতে হতে পারে, জনমানসে হতে পারে, দুর্গাপুজো উদ্বোধনে হতে পারে, তৃণমূল কংগ্রেসের বিভিন্ন জায়গায় যারা নেতা নেত্রী তাদের দুর্গাপুজো উদ্বোধনে হতে পারে, সেখানে জয়া এবং রাজন্যা দুজনকে যদি আমরা তালিকা করি, মানে তালিকা দেখি, তাহলে এত রাজনীতি করেও জয়া যে জায়গায় পৌঁছেছেন, জয়ার জায়গায় তো রাজন্যাকে কোনোদিনও সেই সাংগঠনিক পদ দেওয়া হয়নি, অথচ রাজন্যাও খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কোথাও কোথাও পরিসংখ্যান অনুযায়ী হয়তো জয়ার থেকেও বেশি। এবারে এটার একটা উত্তর দিই, কেউ দলের কাছে মন দিয়েছে, কেউ নিজের পরিচিতি বানানোতে মন দিয়েছে, দুটোর মধ্যে এই একটাই তফাৎ। জয়াদির যার উদাহরণ দিলেন, মানে তিনি আমাদের মানে অনেক দিন তার ছাত্র পরিষদ আমি দেখেছি, মানে তিনি কিভাবে চালিয়েছেন। তো এই জয়াদির উদাহরণ দেওয়া, কারণ তিনি দলের কাজ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কাজ করে যাওয়ার মানে ওই পথটাকে পাথেয় করেছেন। কিন্তু কেউ ভেবেছেন যে আমি শুধুমাত্র নিজের প্রচার করব, আত্মপ্রচার যখন দলের প্রচারের উপরে চলে যায় সেইখানে হয় সমস্যা। সেই জন্যই ওই টিআরপি বা পরিচিতি, সেই জন্য জয়াদি অতটা পায়নি, মানে আপনার কথা অনুযায়ী সেই জন্য অন্য কেউ পেয়ে যাচ্ছে, কারণ সে টিআরপি। আপনার কি মনে হয়? জয়াদি যদি 5 জন পায়, সেই 5 জন সলিড পেয়েছে। আমরা প্রত্যেকে জানি যে কোয়ালিটি ওভার কোয়ান্টিটি, তাই তো? আজকে যখন রাজন্যাদির কথা আপনি উল্লেখ করলেন, রাজন্যাদির ক্ষেত্রে আমি বলছি, রাজন্যাদি হয়তো অনেকের চোখের সামনে জনপ্রিয় হয়ে উঠেছিল হঠাৎ করে, সবাই হয়তো রাজন্যাদিকে স্টার মনে করতে শুরু করে দিয়েছিল। আর স্বাভাবিকভাবে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে উনি বলেছেন, আমি আবারও বলছি, সেই সুযোগটা কিন্তু সে পেয়েছিল, তৃণমূল কংগ্রেস কিন্তু তাকে দিয়েছিল। কিন্তু ওই মহাশূন্যে, অর্থাৎ যেই জায়গায় উনি পৌঁছে গিয়েছিলেন, সেখান থেকে হয়তো উনি মাটিটা আর দেখতে পাচ্ছিলেন না। তৃণমূল কংগ্রেস একটা শিক্ষা আমাদের প্রত্যেককে শেখায়, সেটা হচ্ছে ভিত্তা, অর্থাৎ পায়ের তলার যে মাটিটা রয়েছে না, সেটাকে খুব ভীষণ শক্ত করতে হবে। তো সেই জিনিসটা প্রথম আমাদের ভীষণ জরুরি। ওই ফোকাসটা থেকে রাজন্যাদি ডিস্ট্র্যাক্টেড হয়ে গেছিলেন, এবং জয়াদি যেই 5 জনকে নিয়ে রাজনীতিটা করেছেন, সেই 5 জনের সাপোর্টটা উনি এখনও পাচ্ছেন, এবং তাই জন্য জয়াদি কিন্তু এখনও সেই শক্ত খুঁটি, আমাদের তৃণমূলের কিন্তু জয়াদি এখনও শক্ত খুঁটি, এখনও তৃণমূল ছাত্র পরিষদের চেয়ারম্যানের পদে উনি রয়েছেন।
শুধুমাত্র তাই না, তাই জন্যই হয়তো এই যে কথাটা হচ্ছে না যে আমি কিভাবে উঠেছি, আমার যে পথটা সেটা যদি লিফটে হয়, লিফট যদি বাই চান্স ফেল করে না দাদা, ওই যে পড়বো, ওই পড়ার পরে কিন্তু আমার মৃত্যু অনিবার্য। সেইটা ভারী কঠিন। কেউ হয়তো মানে ইজিয়ার ওয়েটা খোঁজে, সেই ইজিয়ার ওয়ের দিকে যায়, কেউ পরিশ্রম করে ধাপে ধাপে ওঠে, কিন্তু তাদের অন্তত তাহলে পড়ার জয়ের ভয়টা পথে নেই। আপনার রাজপথ কোনটা হবে? আমি মনে করি যদি আমাদের প্রত্যেকটা মেয়ের জন্য যদি আমি কোনো কথা বলতে পারি আপনার চ্যানেলের মাধ্যমে, সেটা হচ্ছে কোনোদিনও একবারে আমি ঝাঁপ মেরে আকাশের তারা ছুঁয়ে নেবো এই জিনিসটা ভাববেন না। কারণ এইটা যদি ভাবেন তাহলে কিন্তু কোনো না কোনো প্রত্যেকটা ধাপে ধাপে আপনাদেরকে কোনো না কোনো বাজে মানুষের সম্মুখীন হতে হবে। কারণ কোনো ভালো মানুষ আপনাকে বলবে না যে আয় একবারে আমি তোকে তারা ছোঁয়াবো, এটা কোনোদিন হয় না। এবং বাস্তবে আমরা প্রত্যেকে দেখেছি, আমরা তো একবারে এসে লেখা শুরু করে দিই না দাদা। প্রথমে আমরা ABCD শিখি, তারপরে অক্ষর শিখি, তারপরে আমরা এই ছোট গরুর রচনা, ঠিক আছে, বা বিভিন্ন রচনাগুলো লিখি। তো এইভাবে একটা প্রসিডিওর, যেমন শিক্ষা সমানভাবেই রাজনৈতিক শিক্ষা। তাহলে আমাদেরকে একটু সময় সাপেক্ষিক ভেবেই চলতে হবে। আমি যদি মনে করলাম আমি আজকেই ঢুকলাম, পরের দিনই মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে গলায় জড়িয়ে নেবেন, এই জিনিসটা কোনোদিন হয় না। উনি অনেকটা পথ চলে আজকে এই জায়গাটায় দাঁড়িয়েছেন। আমি সকলকে অনুরোধ করব, অন্তত যারা নিউ এজ পলিটিশিয়ানসরা রয়েছেন, যারা রাজনীতিতে যোগ দিতে চাইছেন, তাদের অন্তত হঠাৎ করেই আকাশ ছুঁয়ে নেবো এই চিন্তাভাবনা থেকে আপনাদের সকলকে বেরোতে হবে। আস্তে আস্তে চলুন না, সকলে মিলে একসাথে পথে কাঁধে কাঁধ মিলিয়ে এই রাস্তায় হাঁটি, সকলেই একটা জায়গায় যাব, কোনো চাপ নেই। কিন্তু একা যাব সেই জিনিসটা কিন্তু হয় না, সকলে হাত মিলিয়ে একা যাবো আর তাড়াতাড়ি যাবো, এই জিনিসটা কিন্তু ভারী কঠিন। খুব সুন্দর বললেন, আমি আপনাদের অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ আর বিস্তৃতভাবে বিস্তারিত আলোচনা হয়েছে। তবে আমি বলি কি জানেন, দোষ কি বলুন তো তাদের? রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে তিনটে দল, একটি সিপিএম, অন্যটি ভারতীয় জনতা পার্টি এবং ক্ষমতাসীন টিএমসি। নেতা নেত্রীরা এসে, মানে অভিনেতা অভিনেত্রীরা এসে হয়ে যাচ্ছে নেতা নেত্রী। তাদের কোনোদিনও রাজনীতির পথই মারাতে হচ্ছে না। আবার সিপিএমকে দেখুন, সিপিএমে যারা সোশ্যাল মিডিয়া বা টেলিভিশনে যারা স্টার, তাদেরই রমরমা। আসলে সিপিএম, টিএমসি এবং বিজেপি সবারই চোখে লেগেছে আঞ্জনি। কেন বলছি? তার কারণ এরা সবসময় সেই মুখ খুঁজছে, একেবারে সবার রেডিমেড চাই, যাকে দাঁড় করালেই ভোট পাওয়া যাবে। আবার অনেক ক্ষেত্রে আপনারা জানেন কামিনী কাঞ্চনেরও ব্যাপার রয়েছে, এবং এ নিয়ে শ্রদ্ধেয় তথাগতবাবু গেরুয়া শিবিরকে আগেরবার বিদ্ধেও ছাড়েনি। আবার সিপিএমে একদল তরুণ তুর্কি, তারা কতটা সত্যি বিরোধী রাজনীতিতে সফল, নাকি তারা সামাজিক মাধ্যমে সফল, এই প্রশ্নও তো রয়েছে। সব মিলিয়ে একটু তালগোলে রয়েছে বঙ্গ রাজনীতি। কিন্তু 2026-এ তার আগে কি এই রকম আরও ভাঙন স্পষ্ট হবে? শাসকের কি ঘর ভাঙবে এক এক করে? আগেরবার সবাই বলেছিল নিঃশ্বাস নিতে পারছিল না, কাজ করতে পারছিল না। আর এবার কি তাহলে রাজন্যার পথ অনেকেই নেবে? সময়ই বলে দেবে।